লাস্ট ক্লাসটা তাহলে সবাই করেছো তো এখানে যারা আছো? আমার যে মানে পাওয়ার সিস্টেমের লাস্ট ক্লাসটা সবাই, তারপর থেকেই আমি শুরু করছি, হ্যাঁ? দেখো, ভালো করে বুঝবে। দাদা কি পাওয়ার প্ল্যান পড়াবো আজকে? না, পাওয়ার প্ল্যান না, ওই যে টিডিপি টিডিপি পাওয়ার সিস্টেম ওটাকে বলি আমরা। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে ওকে, চলো। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো? সো লাস্ট দিন যেটা আমরা করিয়েছিলাম, কি করিয়েছিলাম লাস্ট দিন? লাস্ট টপিক কি ছিল? অ্যাডভান্টেজ অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজেস, রাইট? হাই ট্রান্সমিশন ভোল্টেজ মানে যদি আমরা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটাকে হাই করে দিই তাহলে অ্যাডভান্টেজ কি আছে? সো একটা দেখেছিলাম, আজকে আরেকটা দেখব। সেকেন্ড হচ্ছে ইনক্রিজ ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তাহলে ইনক্রিজেস ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ট্রান্সমিশন এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করবে। কিভাবে করবে? দেখো, আমরা কি জানি? ইনপুট পাওয়ার ইকুয়ালস টু কি? আউটপুট পাওয়ার প্লাস লসেস। এটাকে আউটপুট পাওয়ার লিখে নিই। ইনপুট পাওয়ার ইকুয়ালস টু আউটপুট পাওয়ার প্লাস কি? টোটাল লস, বা টোটাল যে লস হচ্ছে সেটা। সো এই আউটপুট পাওয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আউটপুট পাওয়ারটাকে আমরা এর আগে কি পি দিয়ে লিখেছিলাম, যে পি ইকুয়ালস টু √3 ইন্টু ভিআই কস ফাই। তার মানে এটা একটা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? তাহলে এখান থেকে যে তুমি যে ইনপুট পাওয়ারটা দিচ্ছ, এখান থেকে তুমি যে ইনপুট পাওয়ারটা দিচ্ছ, এখানে আউটপুটটা নিচ্ছ, আর মাঝে কি হচ্ছে? এই যে ট্রান্সমিশন লাইনে লসেস হচ্ছে, তাই তো? এটাই তো হয় অ্যাকচুয়ালি, আর তো কিছু নয়। লসেস না থাকলে আমরা কি বলবো? ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার। তো এই আউটপুট পাওয়ারটাকে আমরা এইভাবে লিখেছিলাম, পি ইকুয়াল টু √3 ইন্টু ভিআই কস ফাই প্লাস লসেস। এটা আমাদের ইনপুট পাওয়ার। এবার ভালো করে দেখো, আমরা এই লসেসটাকে আগের দিন পাওয়ার মানে লসেসটাকে আমরা কি দিয়ে লিখেছিলাম? ডাব্লিউ দিয়ে, তাই তো? পাওয়ার লসটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখেছিলাম। তাহলে পাওয়ার থ্রি ফেজ, যদি এটা থ্রি ফেজ সিস্টেম হয়, তিনটে ফেজ একটা নিউট্রাল, তাহলে এই পাওয়ারটা কি হবে? 3 ইন্টু আই স্কোয়ার ইন্টু আর, 3 ইন্টু আই স্কোয়ার ইন্টু আর। তাহলে পি প্লাস 3। এবার এখানে আই স্কোয়ারের ভ্যালু বসিয়েছিলাম আমরা আগের দিনের, জাস্ট ইকুয়েশনটাই আমি একবার বলছি। তাহলে আই 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 স্কোয়ার ইন্টু আর, আর ইকুয়াল টু লিখেছিলাম রো এল বাই এ, আর আই ইকুয়াল টু কী লিখেছিলাম? আই ইকুয়াল টু কিছু দাদা লিখিনি। বুঝতে পারছি হ্যাঁ, কথা বলছো তুমি। আগের আগের দিন বলতে কোন নিচের কথা? লাস্ট, একদম লাস্টে কি পড়িয়েছি আগের দিনে? দেখো খাতাটা একবার দেখো, খোলো। মেশিনের? না না, টিডিপি টিডিপি। লিমিটেশন অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজ লিখিয়েছিলেন। হ্যাঁ,
কি এটা লিখেছিলাম? ঘর করে লিখেছিলেন, হ্যাঁ, এটা হয়ে গেছিল স্যার। না না, এটা হয়নি। ভালো করে মনে করো, আমি জাস্ট লিখিয়েছিলাম যে অ্যাডভান্টেজ অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজ, মানে না স্যার, ওটার পর এটা করিয়েছিলেন, এটা করানোর পর তারপর স্যার হচ্ছে লিমিটেশন অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজ ও, লিখিয়েছিলেন। এটা এটা করিয়ে দিয়েছি তোমাদের? হ্যাঁ স্যার। ও, তাহলে তো করিয়ে দিয়েছি। কি তুমি তাহলে পড়োনি? প্রতিদিনই হ্যালো পড়াটা। স্যার। হ্যাঁ বলো। স্যার, স্যার আমি লাস্টের ভিডিওটা যেটা দেখলাম, লাস্টে ছিল অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ইন ট্রান্সমিশন লাইন, এইটুকুই তো করানো হয়েছে। সেই ভলিউম ইজিক্যাল ভার্সেস ভিএল স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ এইটুকু হ্যাঁ দিয়ে হ্যাঁ, করানো হয়েছে তো দেখলাম। তার মানে তারপরে তো আর কিছু ছিল না ভিডিওতে। হ্যাঁ না স্যার, না না, ওই অতটাই হয়েছে, ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ হ্যাঁ, না বুঝতে পেরেছি। অনিমেষ একটা ক্লাস ওই ওদের সাথে করেছিলে তাই না? ওদের মনে হয় একটু না স্যার, ওটা তো ইলেকট্রনিক্স ছিল স্যার। তাহলে লিমিটেশনটা কোথায়? তাহলে লিমিটেশন হয়তো আমি ছবি তুলে পাঠিয়েছি, তোমার নোটস করে নিয়েছো আই থিঙ্ক, ওটাই ভাবছো হয়তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, হতে পারে না স্যার। আমি ওটাই পড়িয়েছি, অ্যাডভান্টেজ হাই ট্রানজিশন, তারপর থেকেই পড়াচ্ছি আমি। তারপর থেকে আমরা কি দেখো, তাহলে ভালো করে দেখো, কনফিউজ হবে না। তাহলে ইনপুট পাওয়ার ইকুয়ালস টু আউটপুট পাওয়ার প্লাস লসেস। তাহলে আউটপুট পাওয়ারটাকে আমরা পি দিয়ে লিখছি, যে পি ইকুয়ালস টু √3 ইন্টু ভিআই কস পাই। তার মানে এখান থেকে এই যে লোডের পাওয়ারটা, এই লোড, এখানে তো আউটপুট মানে কি লোড কানেক্টেড আছে, তাহলে লোড পাওয়ারটা এটা। এবার এখানে লসেস কত হচ্ছে, এই যে ডাব্লিউ লসেস। এবার লসেসটাতে থ্রি ফেজ পাওয়ারে যদি আই, মানে একটা সিঙ্গেল কন্ডাক্টরের জন্য লসেস যদি আই স্কোয়ার আর হয়, তিনটে কন্ডাক্টরের জন্য কি হবে, 3 I স্কোয়ার আর, রাইট? তো থ্রি হ্যাঁ ফেজ স্যার। সিস্টেম এটাই হবে। তো এবার আরের জায়গায় আমরা কি লিখতে পারি, রো এল বাই এ। এবার এ কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, এ কে, এই যে এ কে আমরা রিপ্লেস করতে পারি, দেখো কারেন্ট ডেন্সিটি ইকুয়ালস টু, কারেন্ট ডেন্সিটি ইকুয়ালস টু কারেন্ট পার ইউনিট এরিয়া। আমরা ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু কি জানি বলো, ফ্লাক্স পার ইউনিট এরিয়া, তাই না? হ্যাঁ স্যার। সেরকমই কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু কারেন্ট পার ইউনিট এরিয়া, মানে একটা এরিয়ায় কতটা, তাহলে এরিয়া দিয়ে যদি আমি রিপ্লেস করি, তাহলে এরিয়া ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কারেন্ট বাই জে। কারেন্ট বাই জে, এক্স্যাক্টলি। তাহলে ওটাই লিখছি। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি কারেন্ট বাই এক্স লিখতে পারি না আমি? এক্স, হ্যাঁ স্যার। এক্স এক্স কেন বলো, বলো কেন? তাহলে স্যার স্যার, এরিয়াটাকে এক্স ধরতে হবে, এক্স মানে এরিয়া ধরতে হবে। এক্সটা কেন, কি ভেবে তুমি বললে, মানে এরিয়াটাকে এক্স ধরেছো? মানে এরিয়াটাকে যদি 1/x ধরা হয়? বুঝলাম না আমি কথাটা, মানে এরিয়া এরকম ইকুয়াল তো টু, স্যার হয় না। এরিয়া ইকুয়াল টু ও বললো মানে যে, স্যার, দেখো দেখো, এরিয়া ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমি স্যার একটা ইকুয়েশন দেখেছিলাম আর কি, এটারই মানে লেখা ছিল একটা পিডিএফ আর কি, ওটা এল এর নিচে 1/x লেখা ছিল, সেই জন্যই বললাম। আমি বুঝতে পারিনি যদিও ওটা। 1/a লেখা ছিল। না, এর বদলে 1/x লেখা ছিল। 1/x জানি না গো, বলতে পারছি না। যাই হোক, ছাড়ো ওগুলো, ছাড়ো। এটা ভালো করে বোঝো, দেখো এখানে আমি সব কিছু তোমাদের যুক্তি দিয়ে করাচ্ছি, এরকম নয় যে এটা এরকম হয় আমি বলে দিচ্ছি, তাই না? তোমরা এগুলো সব ফর্মুলা জানো একের পর এক, যেগুলো আমি করাচ্ছি। তো এরিয়া ইকুয়াল টু আমরা এখানে কি লিখছি দেখো, তাহলে এরিয়া ইকুয়াল টু আমরা লিখতে পারি আই বাই জে, আই বাই জে, তাহলে জেটা উপরে চলে গেল, নিচে আই, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই আইকে যদি আমরা রিপ্লেস করতে চাই ফ্রম দিস ইকুয়েশন, তাহলে কি লিখবো, এই আইটাকে রিপ্লেস করতে চাই, এই যে, তার মানে কি লোডের মধ্যে দিয়ে যে কারেন্ট লোডে যাচ্ছে সেটাই তো ট্রান্সমিশন লাইন দিয়েও ফ্লো করছে, তাই না? এটা তো আমার ট্রান্সমিশন লাইন। এবার তুমি তোমার বাড়ি এখানে লাগিয়েছো, তার মানে যে কারেন্ট এখান থেকে আসছে এটাই তো লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট তো সেমই। কথাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, কারেন্ট সেম। হ্যাঁ, যে কারেন্ট তারের মধ্যে দিয়ে আসছে ওই তারই তো, আমরা তো কারেন্টটাকে একটু বাড়াচ্ছি বা কমাচ্ছি, আলটিমেট কারেন্ট তো ওটাই। সো তো আমি যদি এইভাবে ক্যালকুলেট করি, তাহলে আমরা কি বলবো, এটাকে আই ইকুয়াল টু, এটা এই আই ইকুয়াল টু আমরা এখান থেকে যদি লিখতে চাই কি লিখবো, আই ইকুয়াল টু পি বাই √3 v cos phi, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং
সরি ইনপুট, এটা ইনপুট পাওয়ার পি আই লিখলাম আমি, হ্যাঁ, ইকুয়াল টু পি প্লাস 3 ইন্টু পি স্কোয়ার। এই যে এখানে আই স্কোয়ার করলে এটা পুরোটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে মানে পি স্কোয়ার √3 স্কোয়ার করলে 3 ভি স্কোয়ার কস স্কোয়ার 5, ঠিক আছে, ইন্টু এবার এখানে কি আছে, এই যে রো, তাহলে উপরে রো এল জে ইন্টু আই, রো এল জে ইন্টু আই। হ্যাঁ স্যার। ঠিক আছে, বলো তাহলে আমাদের থাকলো কি, তাহলে কি থাকলো পরে পি প্লাস পি স্কোয়ার রো এল জে বাই ভি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 5, রাইট? হ্যাঁ স্যার, ইন্টু আইটা স্যার। হ্যাঁ, ইন্টু আই, ঠিক, ইন্টু আই। এবার এবার এটাকে, এবার এখান থেকে তোমরা দেখো তো এটাকে আমরা কি বলতে পারি। এটা যদি আমরা এখন এফিসিয়েন্সি দিয়ে ভাবতে চাই, তার মানে আমরা কি করছি, ইনক্রিজ দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি মানে কি আগে বলো তো? স্যার কর্মদক্ষতা। একদম, সেটা কিসের ওপর ডিপেন্ড করে? স্যার আউটপুট বাই ইনপুট। এক্স্যাক্টলি, তার মানে এফিসিয়েন্সি ডিপেন্ড অন আউটপুট বাই ইনপুট, রাইট? তাহলে হ্যাঁ, এখানে এখানে দেখো, এখানে এই যে এই আইটার ভ্যালু, এই আইটাকেও তো আমরা রিপ্লেস করতে পারি, তাই না? এই আইটাকেও আমরা এটা দিয়ে পি বাই এটা দিয়ে রিপ্লেস করবো। দেখো একবারেই হয়ে যেত, এটা আমাকে ডবল খাটতে হচ্ছে। না স্যার, এটা ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কস স্কোয়ার 5। এবার এই আইটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি ভালো করে বোঝো। এই যে ইকুয়েশন শুধু স্কোয়ারটা থাকবে না, তাই না? হ্যাঁ স্যার। তার মানে √3 ভি cos 5 বাই 5 বাই কি বলতো পি, তাই না? পি, পি। এটা পি, হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা 5 না, হ্যাঁ, এটা মাথাটা বাড়িয়ে দিই, হ্যাঁ, পি। তাই দেখো এই পি আর এই যে পি এর স্কোয়ার মানে একটা পি কাটলো, আবার এখান থেকে একটা ভি, এখান থেকে একটা ভি কাটবে, আবার এখান থেকে একটা কস, এখান থেকে একটা কস কাটবে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি পি প্লাস, তাহলে এখান থেকে পিটাকে কমন নিয়ে নিই, দাঁড়াও, এই পিটাকে কমন নিয়ে হ্যাঁ স্যার। নিচ্ছি। যদি কমন নিয়ে নিই, দেখো কি থাকে, 1 প্লাস, পিটা কমন গেলে উপরে থাকছে হচ্ছে √3 রো এল জে বাই ভি কস 5। বলো এই পর্যন্ত সবাই বুঝেছো কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এফিসিয়েন্সি ইকুয়ালস টু আমরা বলতে পারি আউটপুট পাওয়ার বাই বাই ইনপুট। ইনপুট পাওয়ার। হ্যাঁ, এবার আউটপুট পাওয়ার বলতে আমরা কি বুঝি? এখানে আউটপুট পাওয়ারকে আমরা পি নিয়েছি, পি, এই তো দেখো না, এই যে ইনপুট পাওয়ার, এই যে আউটপুট পাওয়ার প্লাস লসেস পি। তার মানে লোডের অ্যাক্রসে যে পাওয়ারটা সেটাই তো আমাদের আউটপুট পাওয়ার এখন, তাই তো? লোডের মধ্যে হ্যাঁ, দিয়ে স্যার। যে পাওয়ারটা যাচ্ছে সেটাই তো লোডের পাওয়ারটাকে তো আমরা জানি তো। এটা এটা কি হয়, পি ইকুয়ালস টু √3 ভিআই কস 5, আর এটা ইনপুট পাওয়ার মানে এটা সাপ্লাই পাওয়ার, এটা লোডের অ্যাক্রসে পাওয়ার। এবার লোডের অ্যাক্রসে যদি এটা পাওয়ার হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেখো, আউটপুট পাওয়ার বাই পি ইন্টু 1 প্লাস √3 রো এল জে বাই ভি কস 5। তাহলে পি পি কেটে গেল না? পি পি কাটলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো 1 মাইনাস √3 জে, না সরি, এটা রো এল জে বাই ভি কস 5।
তাহলে একটা জিনিস লক্ষ্য করো, স্যার 1 মাইনাস হলো কেন? এইখানে যে এই যে ওয়ান, ও এটা তোমরা বুঝতে পারোনি তাই না? এটাকে উপরে নিয়ে গেলে কি হবে? এটা যদি তুমি উপরে নিয়ে যাও কি হবে? এটা 1 প্লাস ইনভার্স হবে না? হ্যাঁ স্যার, ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হবে তো। হ্যাঁ স্যার। 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা জানো কি? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট ডট। দিস ইজ আ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সিরিজ, এটাকে সিরিজ বলা হয়। কি বললাম বুঝলে? দেখেছো এই ফর্মুলাটা আগে কোনোদিনও? না স্যার, আমি দেখিনি তো। এগুলো আমাদের 12-এ ছিল তো। স্যার আমার 12 ছিল না তো। বুঝতে পেরেছি। এপিজিপি তোমরা করোনি ডিপ্লোমাতে? এটা হচ্ছে মানে ওই সিরিজ এক্সপ্যানশনগুলো আমরা ধরো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কী হবে, কস এক্স সাইন এক্স এর সিরিজ কী হবে, মানে সিরিজ এক্সপ্যানশন করেছিলাম তো আমরা। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মানে ইনভার্স এক্স টু দি পাওয়ার মাইনাস 1, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা সিরিজ এক্সপেনশন। কেউ জানো না এটা? কেউ জানো না? হ্যাঁ স্যার, বাইনোমিয়াল থিওরেম স্যার। হ্যাঁ, সিরিজ এক্সপেনশন ওগুলোই। যাই হোক, তো এটা আমি ঠিক লিখেছি তো নাকি? ফর্মুলাটা এরকমই তো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এটা কি হয় তাহলে, আমি এটাকে ডাইরেক্টলি আমি ওই জন্য একবারে লিখে দিলাম। তুমি যদি কোনো টার্ম, আমি কি করলাম 1 মাইনাস এক্স এই টার্মটাকে লিখলাম, বাকি টার্মটাকে নেগলেক্টেড ধরে নিয়েছি। ঠিক আছে, বাকি টার্মটাকে আমরা নেগলেক্টেড ধরে নিয়েছি, এটা লেখার দরকার নেই। তাহলে এই জন্য আমি একবারে জাম্প করে লিখে দিলাম এই লাইনটা। দেখো 1 মাইনাস √3/v rho Lj, এটা আমাদের এই এক্সটাই, এটা পুরোটা এটা এক্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আনসারে আমরা কি পেলাম? যে এফিসিয়েন্সি ইকুয়াল টু এটা বেরোলো। তাহলে এফিসিয়েন্সির সঙ্গে দেখো তো এই ভোল্টেজের সম্পর্ক কি বেরোলো? কি বেরোলো বলো? এফিসিয়েন্সি বাড়লে ভোল্টেজ বাড়বে। বাড়বে, এক্স্যাক্টলি। এফিসিয়েন্সি বাড়লে ভোল্টেজ বাড়বে। কি করে বাড়বে? দেখো, আমি যদি এই প্রত্যেকটা এখানে টার্মকে 1 ধরে নিই, তাহলে আমি কি পেলাম? যে এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 মাইনাস 1/v। আমি প্রত্যেকটাকে কনস্ট্যান্ট 1 ধরে নিচ্ছি। যে কস ফাই এটা তোমার 90 ডিগ্রি, কস 0 ডিগ্রিতে আছে, মানে ল্যাগিং হয়নি, পিওরলি রেজিস্টিভ লোড। তারপরে বাকি এগুলো সব আমি 1 ধরে নিচ্ছি। যদি আমি 1 ধরে নিই এবার, তাহলে তোমরা যখন করবে দেখো v ইকুয়ালস টু 1 দিলে এফিসিয়েন্সি কত পাবে? যখন v ইকুয়াল টু 1, এফিসিয়েন্সি কত? 0। এখানে v এর জায়গায় 1 বসাও, এফিসিয়েন্সি কত হচ্ছে? 0, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। v এর জায়গায় 2 দিলে এফিসিয়েন্সি কত হবে? 1/2 মানে হাফ। 1 থেকে হাফ মাইনাস গেলে কত? হাফই থাকে, তার মানে 0.5। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর এই জিনিসটা একটু মনে রাখতে হবে অনিমেষ। হ্যাঁ, এটা লিখে নাও, কিছু করার নেই। এটা তোমরা মানে হয়তো শেখা হয়নি তোমাদের ডিপ্লোমাতে এটা, তাই বুঝতে পারছো না। হ্যাঁ স্যার। অনেক কিছু আছে, ই টু দি পাওয়ার এক্স এর আছে, সাইনের আছে, সাইন 3x এর আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, সবারই এক্সপেনশন আছে, সবারই। এবার দেখো, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? যদি এখানে আমরা 3 নেই, n ইকুয়াল টু 3 নেই, তাহলে এফিসিয়েন্সি কত পাবো? 1/3 মানে কত? 0.33। তাহলে 1 থেকে 0.33 গেলে 6.33। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভোল্টেজ যখন আমরা বাড়াচ্ছি ট্রান্সমিশন লাইনের, এফিসিয়েন্সি কি হচ্ছে? বাড়ছে। এফিসিয়েন্সি বাড়ছে। বলো সবাই, এবার বলো কোথায় কার প্রবলেম আছে বুঝতে। এই জিনিসটা বাদে, এই জিনিসটা ধরে নাও যে এটা এরকম হয়। এটা এখন আমি ম্যাথামেটিক্সটা আমার পক্ষে বোঝানো সম্ভব না। এটা বাদে কার কোথায় কি প্রবলেম আছে বলো? স্যার লাস্ট থেকে একটু বলুন, ইওলালিতে লেখা আছে এটা তাই তো? ওর পয়েন্ট। স্যার ডেরিভেশন পুরোটা কি লাগবে?
যদি ডেরিভেশনটা সূত্রটা মনে থাকে তাহলে তো স্যার না হবে। না 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 তোমাকে যদি বলে যে প্রুফ যে এফিসিয়েন্সি কি করে বাড়ছে দেখাও, যদি ভোল্টেজ আমরা বাড়াই এফিসিয়েন্সি কি করে বাড়ছে দেখাও, তখন তোমাকে দেখাতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার তাহলে না। হ্যাঁ, দেখো এটা কি, আমি এই যে এফিসিয়েন্সি ইকুয়াল টু এই যে এই পুরো টার্মটা, ঠিক আছে, তাহলে আমি যদি পিওরলি রেজিস্টিভ লোড ধরলাম যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নয়, তাহলে কস ফাই কত হবে? 1 হবে, তাই না? বলো। ইয়েস স্যার। আর রোটা কি স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো দেখো রোটা কি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, এই প্রপোর্শনালটা তুলে তবেই তো রো হয়, তাহলে রোটা কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। লেন্থ অফ এ কন্ডাক্টর কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত তুমি, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত তুমি তার নিয়ে যাচ্ছ, তার মানে কি ডিস্টেন্স কি কনস্ট্যান্ট, √3 কনস্ট্যান্ট, যে কি কারেন্ট ডেনসিটি, তার মানে যদি তারের লেন্থ কনস্ট্যান্ট হয় আর এরিয়া যদি ফিক্সড থাকে, আমরা যে আগে থেকে এরিয়া ফিক্সড করে নিই, তার মানে কি ঘনত্ব কি হবে? কনস্ট্যান্ট। ঘনত্ব ডিপেন্ড করছে কি কত, যে কিসের উপর ডিপেন্ড করছে? কারেন্ট পার এরিয়া, একটা এরিয়ায় কতটা কারেন্ট, তাহলে সাপ্লাই কারেন্টটা কি কনস্ট্যান্ট। তো তুমি যখন সাপ্লাই দিচ্ছ, তার মানে কি জেনারেশন থেকে, মানে জেনারেটর থেকে তুমি সাপ্লাই দিচ্ছ, ধরো 10 কেভিএ, 10 কেভি সাপ্লাই দিচ্ছ, 10 কেভি জেনারেটর থেকে দিচ্ছ, তার মানে কি জেনারেটর লাইফ টাইম ওই যে জেনারেটরটা তোমার বাড়ির জন্য অল টাইম 10 কেভি দিয়ে যাবে, তার মানে সাপ্লাই কারেন্টটা আর বা সাপ্লাই পাওয়ারটা আমরা বলতে পারি কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে দ্যাটস ওয়াই কারেন্ট ডেনসিটিও কনস্ট্যান্ট। তো এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি আপাতত, যে যদি প্রত্যেকটা ভ্যালুকে কোনোভাবে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি, মানে 1 ধরে নিতে পারি, তাহলে আমরা একটা রিলেশন কি পাচ্ছি, এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1 মাইনাস 1/v। এ √3 লেখো, অসুবিধা নেই, একই ব্যাপার। কি বললাম বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসকে যদি 1 ধরে নিই, দেখো এখানে ভি এর ভ্যালু তুমি 0 বসাও, সামথিং কিছু এফিসিয়েন্সি পাবে। এবার ভি এর ভ্যালু তুমি বাড়াতে থাকবে, যত বাড়াবে তত দেখবি এই ভ্যালুটাও বাড়ছে, এফিসিয়েন্সি টোটাল ভ্যালুটা। তো আমি এখানে 1 ধরেছিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। জাস্ট আমরা একটা গ্রাফ যদি আমাকে প্লট করতে দেয়, একটা ইকুয়েশন দেখে একটা গ্রাফকে কি করে প্লট করব, সেটা এইটা হচ্ছে নিয়মটা। দুটো ভ্যারিয়েবলসকে রেখে বাকি ভ্যারিয়েবলসগুলোকে আমরা কি ধরে নিই, কনস্ট্যান্ট ধরে নিই, রাইট? আমার কথাটা বোঝো, তোমরা যখন দুটো জিনিসের মধ্যে গ্রাফ করো, ধরো তুমি এটার মধ্যে যে আর ইকুয়ালস টু রো এল বাই এ, তোমাকে আমি আর আর এর মধ্যে গ্রাফ করতে বললাম, তুমি কিভাবে গ্রাফটা প্লট করবে বলো? কি বললাম বোঝো? তুমি, তোমাকে ধরো বললাম, তুমি তো এটা জানো যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা জানো কি বলো? তোমাকে যদি বলা হয় আর আর এর মধ্যে গ্রাফ প্লট করো, কি করে গ্রাফটা প্লট করবে বলো? ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বার একটা কম হবে। ইনভার্সলি প্রপোর্শনাল, তো ঠিক আছে, তাহলে এটা 1/a। গ্রাফটা কি করে প্লট করবে বলো? গ্রাফটা করবে কি করে? ধরো এটা আমাদের আর, এটা এ আছে, আর ভার্সেস এ গ্রাফ, তার মানে তোমাকে আর ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, রাইট? কনস্ট্যান্ট ইন্টু সরি এ, কনস্ট্যান্ট ইন্টু এ, ঠিক বলেছি তো? এবার এই কনস্ট্যান্টটাকে ইউনিটি করে দিলে তবেই আমরা আর ইকুয়াল টু 1/a পাই, সেটাই আমি করেছি। তাহলে আমি যদি এগুলো ভ্যালুকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আলটিমেট কি পাচ্ছে, আর ইকুয়াল টু 1/a। কি বললাম বুঝলে? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, এবার এর ভ্যালু তুমি বসাও, এর ভ্যালু 1 বসালে আর কত আসছে, 1 1। এর ভ্যালু 2 বসালে আর কত আসছে, এর ভ্যালু এই যে এর জায়গায় 2 বসাচ্ছি, আর কত পাবো, আর ইকুয়াল টু 1/2 মানে 0.5। তার মানে আমি এখানে কি পাচ্ছি, এর ভ্যালু বাড়ালে আর এর ভ্যালু কি হচ্ছে, কমছে না? এটাই তো ব্যস্ত সম্পর্ক নাকি বলো? হ্যাঁ। তাহলে এটাই আমি বাকি টার্মগুলোকে যদি কনস্ট্যান্ট ধরে নিই ভেরিয়েবলটা রেখে দিয়ে, তাহলে আমি কি চাইছি, একটা রিলেশন জাস্ট করবো। এটা কি, এটা কোনোদিনও খাতায় লেখা দরকার নেই, এই জিনিসটা মনে মনে হবে, তাহলে আমরা একটা সঠিক ওয়ে পাবো যে আলটিমেট এদের মধ্যে রিলেশনটা কি ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক, এইটাই বোঝানোর জন্য, আর কিছু না। বলো বুঝতে পেরেছো কি বললাম?
বলো বলো, ক্লিয়ার তো? তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1 মাইনাস, আমি যদি এগুলো প্রত্যেকটা টার্মকে 1 ধরে নিই, 1 মাইনাস 1 বাই ভি। এবার জাস্ট তোমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করবে যে ভি ইকুয়াল টু আমি 1 বসাচ্ছি, তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু কত পাবো বলো তো, তোমরা বলো। ভি ইকুয়াল টু যদি 1 বসাই এফিসিয়েন্সি কত পাবো? স্যার 0। 0 পাচ্ছি, ওকে। ভি ইকুয়াল টু যদি 2 বসাই এফিসিয়েন্সি কত পাবো? 0.5। 7.5। 3 হলে 0.66। 1 বাই 3 মানে কত? 0.3, 1 বাই 3 মানে হচ্ছে 0.33। 1 থেকে 0.33 বাদ দিলে 0.66। তাহলে ভোল্টেজ আর এফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক কি দেখলাম আমরা? এটা কি সম্পর্ক বলো? ভোল্টেজ যদি বাড়ে স্যার তো এফিসিয়েন্সি কমবে। এফিসিয়েন্সি কমছে কোথায়? বাড়ছে তো। এই যে আগে 0 ছিল, বাড়ছে। তারপর হ্যাঁ, 0.5 হলো, হ্যাঁ, আবার বলি। বাড়ছে। হ্যাঁ বাড়ছে। তার মানে আমরা ট্রান্সমিশন লাইনে যদি হাই ভোল্টেজ পাস করাই তাহলে কি হবে? এফিসিয়েন্সি কি হবে? বাড়বে। তার মানে বাড়বে। একটা ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা যত বেশি হাই ভোল্টেজ পাস করাবো, লসেস কি হবে আমাদের? তত কম হবে। বোঝা গেল কি বললাম? এফিসিয়েন্সি ইনক্রিজ করা মানে কি? লসেস কমানো, তাই না? বলো বলো, বুঝতে হ্যাঁ, স্যার। পেরেছো না এখনো বোঝোনি? এই হচ্ছে ব্যাপার, ওকে। এবার আমাকে বলো, নেক্সট টপিকে যাচ্ছি আমরা, হ্যাঁ। তারপরে বলছে লিমিটেশন অফ ট্রান্সমিশন লাইন, মানে ট্রান্সমিশন লাইনের কি কি লিমিটেশন থাকে। লিমিটেশন বলতে আমরা কি বুঝি বলো তো? তোমার লাইফের লিমিটেশন কি? তোমাকেও তো একটা মানে একটা সার্কেলের মধ্যে থাকতে হয়। তুমি চাইলেই আজকে তাজ হোটেলে গিয়ে থাকতে পারবে? বলো। স্যার সম্ভব নয়। দিস ইজ কল লিমিটেশন। কথাটা বুঝলে? সবাই বোঝে, বলে না যে নিজের লিমিটে থাকার চেষ্টা কর। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আমাদের লাইফের লিমিটেশন। হয়তো এক হয়তো তোমার কাছে টাকা আছে, হয়তো ইনকেস তুমি একদিনের টাকা হয়তো জোগাড় করলে, একদিন থাকার টাকা 2 লাখ টাকা জোগাড় করলে, কিন্তু তোমার কাছে যদি কোনো আইডেন্টিটি না থাকে তোমাকে তাজ হোটেলে থাকতে দেবে না। কারণ ওই সব হোটেলে থাকার জন্য তোমার কি লাগবে? নিজস্ব একটা পরিচয় লাগবে। এটা নয় যে আমি ইন্ডিয়ান নাগরিক, তোমাকে একজন নামি দামি বা চেনা পরিচিত কেউ হতে হবে, তবেই তুমি ওখানে থাকতে পারবে। তো এটা হচ্ছে লিমিটেশন, যে টাকা থাকলেই যে আমি সব পারবো তা কিন্তু নয়। তো দিস ইজ কল লিমিটেশন। তার মানে দ্য ইনক্রিজ কস্ট অফ ইনসুলেটিং দ্য কন্ডাক্টর। তাহলে আমাকে কি লিমিটেশনে থাকতে হবে দেখো, দ্য ইনক্রিজড কস্ট অফ ইনসুলেটিং দ্য কন্ডাক্টর। তার মানে কি হচ্ছে, আমরা যদি হাই ট্রান্সমিশন ভোল্টেজটাকে যদি অনেক হাই করে দিতে চাই, ট্রান্সমিশন লাইনের যে কস্টিংটা অনেক বেড়ে যাবে। আমরা এখানে কার লিমিটেশন দেখছি? ট্রান্সমিশন ভোল্টেজ, হাই ট্রান্সমিশন ভোল্টেজ। তার মানে ভোল্টেজটাকে তুমি তোমার মন মতো হাই করতে পারবে? বলো। তুমি তো দেখলে যে ভোল্টেজ যত বাড়াবো তত এফিসিয়েন্সি বাড়বে, কিন্তু তুমি কি তোমার মন মতো হাই ভোল্টেজ পাঠাতে পারবে? না। তার মানে তোমাকে কি করতে হবে? তার সহ্য করতে পারছি কিনা বা তার কেমন তার লাগবে সেটা তো দেখতে হবে, তাই না? এত হাই ভোল্টেজ পাঠালে তার গেল, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? তোমাকে লিমিটেশনটা দেখতে হবে তারেরও। তাহলে দ্য ইনক্রিজ কস্ট অফ ইনসুলেটিং দ্য কন্ডাক্টরস, তাহলে কন্ডাক্টরের ইনসুলেটিংয়ের যে কস্টটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? তারপরে যে তোমরা ট্রান্সফর্মারটা লাগাবে, ভালো করে বোঝো, হাই ভোল্টেজ করার জন্য হাই ভোল্টেজটা করে কে করে? এটা কে?
ট্রান্সফর্মার। তাহলে তুমি ধরো 6 কেভি থেকে 756 কেভি করতে চাইছো, এই যে ট্রান্সফরমারটা, এটা বানানোর খরচা কত পড়বে বলো তো? এটাও তো আমাকে দেখতে হবে, তাই না? আদৌ এটা আদৌ ঠিকঠাক কাজ করছে কি না, বা আমি যে সিস্টেমটা বানাচ্ছি, আমি দেখলাম ভোল্টেজ বাড়ালেই আমার এফিসিয়েন্সি বাড়বে, তার জন্য এবার আমাকে তো ট্রান্সফরমারটাও বাড়াতে হবে। আমার তো জেনারেশন কত হয়, 6 কেভিতে জেনারেশন হচ্ছে, 6 থেকে 11 কেভি, তার থেকে বেশি জেনারেশন হয় না। ঠিক আছে, নর্মালি 6 থেকে 11 কেভিতে, মানে জেনারেটর যেটা জেনারেট করছে। তারপরে আমরা এগুলোকে কারুকার্য করছি, অনেক কিছু করছি, সেটা পরের ব্যাপার। তাহলে আমার যদি এই মাত্র জেনারেটরের ক্যাপাসিটার থাকে, মানে ক্যাপাসিটি থাকে, তাহলে আমাকে তো এইবার ট্রান্সফরমারটাও তো সেরকম লাগাতে হবে, তাহলে ট্রান্সফরমারের কস্টিং তো লাগবে। তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার, তাহলে এটা হচ্ছে একটা লিমিটেশন। বুঝতে পারলে বলো? এবং একবার বলুন তো, আমি লেফট হয়ে গেছিলাম। বললাম তুমি 6 কেভি জেনারেট করছো, এবার তুমি তোমার ইচ্ছা মতো আউটপুটকে ডিসাইড করো, তো তোমার হাতে নেই কোনো কিছু, তাই না? হ্যাঁ স্যার। তুমি ইচ্ছা মতো যদি আউটপুটকে করতে চাও, তার জন্য তোমাকে ট্রান্সফর্মারটাও সেরকম রেটিংয়ে বানাতে হবে। তাই সেই রকম রেটিংয়ে ট্রান্সফর্মার বানাতে গেলে সেটারও তো একটা খরচা আছে অনেক, কি বলো? তাহলে দিস ইজ ফর লিমিটেশন অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজ। দেখবে আমি একটা নোটস পাঠিয়েছি, নোটসটা একটু সবাই দেখে নেবে যে কী কী লিমিটেশন আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের লিমিটেশন। আমরা হাই ভোল্টেজ চাইলেই পাঠাতে পারি না, আমাকে তারের কস্টিং দেখতে হবে, তারপরে ওখানে যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন যেগুলো ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো কত ভোল্টেজকে প্রোটেক্ট করতে পারবে সেটা দেখতে হবে। আমার ট্রান্সফরমারটা আদৌ ওয়ার্ক করবে কি না, আমি যে ভোল্টেজ চাইছি সে ভোল্টেজে, সেটা আমাকে দেখতে হবে। বলো, সবাই বুঝলে আমার কথাটা আমি কি বলতে চেয়েছি, যে লিমিটেশন অ্যাকচুয়ালি কী? বাকিরা বলবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো না নাকি বলো? মিন্ময়, আমির, সে বুঝতে পারছি। একদম কিছু এখানে সম্পূর্ণটাই কি বলতো, রিলেটেড, মানে কিছুটা থিওরি, তারপরে কিছুটা প্রবলেম রিলেটেড, পুরো মানে পাওয়ার সিস্টেমটা তখনই ভালো লাগবে। স্যার বলছিলাম যে আমরা হাইয়েস্ট কত কেভি জেনারেট করতে পারি? 6 to 11 কেভি, এখন বর্তমানে 32 কেভিও জেনারেট হয়, সেটা খুব কম জায়গায়। বুঝতে পারলে? এটা হাইয়েস্ট বলে কোনো হ্যাঁ, কিছু নেই, এটা পুরোটাই জেনারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। কিন্তু বেশিরভাগ জায়গায় 6 থেকে 11 কেভি হয়। হ্যাঁ, ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর, তার মানে ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর কথাটার মানে কি বলো তো? তার মানে তোমাকে এমন একটা কন্ডাক্টরের সাইজ নিতে হবে যেটাতে বেশি করে পাওয়ারও ফ্লো, মানে বেশি করে ভোল্টেজ আমরা ট্রান্সমিট করতে পারবো, এবং লসেসও কী হবে, অনেক কম হবে, তাই না? তাহলে সেটাই হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর, রাইট? কি মনে হচ্ছে বলো, এটাই কি নাকি অন্য কিছু? ইকোনমিক্যাল সাইজ বলতে আমরা কি বুঝি বলো? তার মানে তুমি এমন একটা কন্ডাক্টর ডিজাইন করবে যার কি এফিসিয়েন্সি অনেক বেশি হবে, কাজ করার ক্ষমতা অনেক বেশি হবে, রাইট? এবার দেখো, ধরো এটা একটা ট্রান্সমিশন লাইন আছে, মানে এটা পোল আছে, এবার এখান থেকে এটা আমাদের এভাবে মাউন্টেড করা আছে সিস্টেমটা, এভাবে এখান থেকে কি হচ্ছে, পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। এবার এই ইকোনমিক্যাল সাইজ অফ এ কন্ডাক্টর প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, তুমি কি কি জিনিস তোমার পাওয়ার ইয়েতে ইউজ করেছো, তোমার ট্রান্সমিশন সিস্টেমে বা জেনারেটিং সিস্টেমে তুমি ইউজ করেছো, প্রত্যেকটা ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। তাহলে আমাকে বলো, মেনলি আমরা এই যে ক্যালকুলেশনটা, এটা বিজ্ঞানী কেলভিন করে গেছে।
Kelvin's law for ideal transmission system. তার মানে এটা প্র্যাকটিক্যালি সম্পূর্ণটা পসিবল নয়, কিছুটা হয়তো পসিবল, কিন্তু এই যে আমি যে এখন এক্সপেরিমেন্টটা প্রুফ করে দেখাবো সেটা কি বলেছে, কেলভিন করে গেছে, এবং ফর আইডিয়াল ট্রান্সমিশন সিস্টেম। আইডিয়াল ট্রান্সমিশন জন্য এই সিস্টেমটা আছে। ওকে, চলো স্যার স্যার বলো বলো। স্যার বলছি আইডিয়াল ট্রান্সমিশন সিস্টেম বলতে কি লসলেস লাইন বোঝাচ্ছে? এক্স্যাক্টলি, লসলেস লাইন। আইডিয়াল কথাটার মানেই হচ্ছে আমরা যখন লসটাকে নেগলেক্টেড ধরে নিই, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাকে বলো তো মেন ইনগ্রেডিয়েন্টস কি, মানে একটা ট্রান্সমিশন লাইনের মেন ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি লাগে, কি কি দরকার হয়? বলো। স্যার কন্ডাক্টর, তারপরে হচ্ছে ইনসুলেটর, একদম। আর টাওয়ার। টাওয়ার, হ্যাঁ টাওয়ার, হ্যাঁ একদম, এগুলোই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। গুড। তাহলে সবার আগে আমরা লিখছি ইনসুলেটর, টাওয়ার্স, ক্রস আর্ম, ক্রস আর্ম কোনটা বলো তো? কেউ চেনো ক্রস আর্ম? যে আর্মগুলোর মধ্যে দেখেছো তোমরা হাই টেনশন লাইন দেখেছো অনেক, যেগুলো দেখবে মাঠের মাঝখানে বসে অনেক বড় বড়, দেখেছো তো? ওখানে দেখেছো যে তারগুলো লাগানো থাকে অনেক আর্মসের মধ্যে? দেখো তাহলে একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। এই যে এটা হচ্ছে ক্রস আর্ম, বুঝতে পারছো? হাতের মতো দেখতে পাচ্ছ তো, হাতের মতো এগুলো তো লাগবে। তুমি শুধু টাওয়ারটা দাঁড় করিয়ে লাভ কি, হাতটা যদি না দাও, এই যে ওপরে 4টে হাত এখানে আছে, দিস ইজ কল ক্রস আর্ম। তো তুমি শুধু টাওয়ারটা বানিয়ে তো লাভ নেই, তাই না? ক্রস আর্মও লাগবে। তার মানে এগুলো কি আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্ট, যেগুলো আমাদের একটা ট্রান্সফরমারে, একটা ট্রান্সমিশন লাইনের ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর বানানোর জন্য দরকারি। ঠিক আছে, এইবার দেখো। সুমন, ঘুমিয়ে গেছিলি নাকি? সুমন বলছি ঘুমিয়ে পড়েছো নাকি? এ বাবা, প্রচুর কলেজে ক্লাস হচ্ছে, নানা ক্লাস হচ্ছে, তো তার জন্য ঘুমিয়ে পড়েছি। কিসের ক্লাস হয়েছে? কিসের ক্লাস, কিসের? হ্যালো, হ্যাঁ বলো বলো। হয়েছে একবারে পুরো 2টো পর্যন্ত। বাহ, বিশাল ব্যাপার। তারপরে আমার নেট শেষ স্যার। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে দেখো কস্ট, একদম একদম। দেখো কস্ট কি, মানে হাউ মেনি টাইপস অফ কস্ট অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইনে ভালো করে বোঝো। আমরা এখানে দাম নিয়ে দেখবো যে কত কি কন্ডিশনে আমরা একটা ইকোনমিক্যাল কন্ডাক্টর ডিজাইন করতে পারবো, ভালো করে বোঝো। তো তার জন্য আমরা পড়ছি কি কস্ট কত ধরনের। কস্ট অ্যাকচুয়ালি 3 টাইপস। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট, আরেকটা কি রানিং কস্ট। তুমি আমাকে বলো ফিক্সড কস্টের মধ্যে কে কে পড়বে? ইনসুলেটর, টাওয়ার, ক্রস আর্ম পড়বে তো, এগুলো ফিক্সড কস্টের মধ্যে। তাহলে আমি কন্ডাক্টরকে কেন বললাম না? তার কারণ কন্ডাক্টরকে ফিক্সড কস্টের মধ্যে ধরা হয় না, তার কারণ এর রিপেয়ারিং দরকার হয় কিছুদিন পর পর। কি বললাম বুঝলে? কোথাও ছিঁড়ে গেল, কোথাও ধরো
ইয়ে হয়েছে ফায়ারিংয়ের জন্য, কোথাও তারের প্রবলেম হয়েছে, তো বিভিন্ন কারণে আমাদের, বা কোথাও আমরা এবার লোডের ডিমান্ড বাড়লো, তখন কি হয়, তার কোথাও চেঞ্জ করতে হলো। তো এই জন্য আমরা কন্ডাক্টরটাকে কি ধরে নিই, সেমি ফিক্সড ধরে নিই। তাহলে সেই হিসেবে তোমরা বলতে পারো যে স্যার ইনসুলেটর তো সেমি ফিক্সড হতে পারে, কিন্তু ধরা হচ্ছে না এখানে। এখানে কি ধরে নিয়েছে, আইডিয়াল কন্ডিশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কন্ডাক্টরটা মাঝে মধ্যে রিপেয়ার করা হয় বলেই ওটাকে আমরা সেমি ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট নয়, সেমি ফিক্সড, মানে খুব কম সময় এটাকে ভেরিয়েবল করা হয়। আর ইনসুলেটর টাওয়ার একবার বানিয়ে দিলে টাওয়ার আর ধরার দরকার নেই, এই হাতগুলো একবার বানিয়ে দিলে এগুলো আর ধরার দরকার নেই, ক্রস আর্মস। এবার বলো সেমি ফিক্সড কস্টের মধ্যে আমরা শুধু ফেলবো কাকে, কন্ডাক্টরকে। ওকে, এই ফিক্সড কস্টকে লেখা হয় C1 দিয়ে, সেমি ফিক্সড কস্টকে লেখা হয় C2 দিয়ে, রানিং কস্টকে লেখা হয় C3 দিয়ে। এগুলো কি তোমরা আগে কেউ করেছো? তোমাদের কলেজে কি করিয়ে দিয়েছে নাকি এগুলো? এই কেলভিন ল দিয়ে আমরা কি করে একটা ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর বানাবো, করায়নি। আমার সিলেবাসে আছে, খুব ইম্পর্টেন্ট টপিকস। ওকে, দেখো রানিং কস্ট, তাহলে রানিং কস্টকে আমরা কি বলতে পারি, কোনটা বলো তো রানিং কস্ট? আই স্কোয়ার আর লস, তার মানে লসেস যত রকমের হয় সব রানিং কস্টের মধ্যে আসে। লসেস হলে রিপেয়ারিং করতে হয়, তো দিস ইজ কল্ড রানিং কস্ট। তার মানে এই লসেসকেই আমরা বলছি রানিং কস্ট বা আই স্কোয়ার আর লস। এটার জন্য প্রচুর হিট জেনারেট হয়, দিয়ে কি হয়, লসেস হয়। তার জন্য আমাদের কি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য হয় তারকে রিপেয়ার করতে হয় বা সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হয়। সো রানিং কস্টের মধ্যে যে লসেসগুলো আসছে সেগুলোকে আমরা ধরে নিচ্ছি রানিং কস্ট। বলো এইটুকু বুঝলে, ফিক্সড কস্ট, সেমি কস্ট আর রানিং কস্ট? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যে কোনো রকম ফল্ট, এখানে লসেস বলতে তুমি ফল্টও বলতে পারো। আলটিমেট ধরো বিদ্যুৎ পড়লো একটা তারের উপর, কি ও তারটা গেল ছিঁড়ে, হ্যাঁ স্যার। ছিঁড়ে গেলে তখন তো আমাকে লাগাতে হবে না, এটাই তো। এই যে ফল্ট গুলো, এগুলো কিন্তু অনেক সময় গাছ পড়ে তো, গাছ পড়ে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখবে কোনোদিন এমনিই ছিঁড়ে যায়, দেখবে কারেন্ট নেই, তোমরা ইলেকট্রিক অফিসে ফোন করলে লোকজন আসলো ঠিক করে দিল। তো এই যে লোকজন আসলো, ওদেরকে তো টাকা পেমেন্ট করতে হচ্ছে, তার মানে কি আমাকে তো টাকার হিসাব রাখতে হবে, তাই না? আমি একটা সিস্টেম ডিজাইন করছি, আমাকে তো টাকার হিসাব রাখতে হবে। আমি দুটো লেবার পুষছি, তার মানে ওরা কেন রাখছে, ওদেরকে মেনটেনেন্সের জন্য। সো দিস ইজ অলসো কল রানিং কস্ট। মেনটেনেন্স কেন দরকার পড়ে? ডিউ টু ফল্ট অর লসেস ইন এ ট্রান্সমিশন লাইন। ক্লিয়ার অর নট বলো? বুঝলে? ক্লিয়ার। হ্যাঁ, এইবার দেখো তাহলে ফিক্সড কস্ট ইকুয়াল টু আমরা দেখলাম C1। তারপর সেমি ফিক্সড কস্ট ইকুয়াল টু দেখেছি আমরা C2। এই সেমি ফিক্সড কস্টটা কিসের ওপর ডিপেন্ড করে বলতে পারবে? কিসের ওপর ডিপেন্ড করে বলতে পারবে? সেমি ফিক্সড কস্ট অফ ওয়েট অফ এ কন্ডাক্টর, রাইট? weight of conductor, সেমি ফিক্সড কস্ট কিসের উপর ডিপেন্ড করে? ওয়েট অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের ওয়েটের উপর ডিপেন্ড করে। যদি ওয়েট বাড়ে তাহলে সেমি ফিক্সড কস্ট বাড়বে, যদি ওয়েট কমে সেমি ফিক্সড কস্ট কমবে। তার মানে ধরো তোমার যদি লোডের ডিমান্ড বাড়ে, কোনো কারণে লোডের ডিমান্ড অনেক হাই হয়ে গেল, বাধ্য হয়ে তোমাকে কি করতে হবে? কন্ডাক্টর চেঞ্জ করতে হবে, রাইট? তার মানে কি তোমাকে এবার লোডের ডিমান্ড বাড়লে কারেন্ট ফ্লো বাড়াতে হবে। কারেন্ট ফ্লো বাড়ানোর জন্য একমাত্র উপায় কি বলো? এরিয়া অফ এ কন্ডাক্টর ইনক্রিজ করতে হবে, মানে রেজিস্ট্যান্স কমাতে হবে।
রেজিস্ট্যান্স কমলে রেজিস্ট্যান্সের সঙ্গে ইয়ের সম্পর্ক কি, আমাদের এরিয়ার সম্পর্ক কি বলো? বাড়লে রেজিস্ট্যান্স কমবে। কি বলে বুঝলাম না, আরেকবার বলো। ব্যস্ত সম্পর্ক। এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে। এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে, তার মানে কি এরিয়া বাড়ানোর জন্য তোমাকে মোটা তার লাগাতে হবে তো নাকি, লোডের ডিমান্ড বাড়লে? হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ স্যার। আর যখনই তুমি মোটা তার লাগাবে মোটা ওয়েট তার কি লাগাবে। হবে, ওয়েট কি হবে, বাড়বে না কমবে? ওয়েট বেড়ে যাবে। তাহলে আমি বেড়ে যাবে স্যার। তাহলে সেমি ফিক্সড কস্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েট অফ এ কন্ডাক্টর বলতে পারি যে আমি যদি ওয়েট বাড়াই মানে ডিমান্ড বাড়লে মোটা কন্ডাক্টর লাগবে মানে ওয়েট বাড়বে, তাহলে কি সেমি ফিক্সড কস্টও বাড়বে। হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে ওয়েট ইকুয়াল টু কি লেখা যায়, ডেনসিটি ইনটু ভলিউম, এটা জানো তো? ওয়েট ইকুয়ালস টু ডেনসিটি ইনটু ভলিউম। ভলিউমকে আবার কি লেখা যায়, এরিয়া ইনটু লেন্থ। সরি, এরিয়া ইনটু লেন্থ রাইট। তাহলে এবার ভাবো, তাহলে আমরা কি দেখলাম আলটিমেট, যে সেমি ফিক্সড কস্ট আলটিমেট কিসের ওপর ডিপেন্ড করছে, আমরা বলতে পারি এরিয়া অফ এ কন্ডাক্টর, কারণ লেন্থ তো ফিক্সড নাকি? হ্যাঁ স্যার। তার মানে কিসের উপর আলটিমেট, তাহলে সেমি ফিক্সড কস্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া অফ এ কন্ডাক্টর, এরিয়া কন্ডাক্টরের এরিয়া। হ্যাঁ স্যার এরিয়ার হ্যাঁ, তাহলে সেমি ফিক্সড কস্টটাকে আমরা তাহলে বলতে কি বলতে পারি, যে C2 ইকুয়ালস C2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু A, তার মানে C2 ইকুয়াল টু যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নাও, ABCD 1 2 3 4 ওয়ার এবার, তাহলে আমি ধরে নিলাম C2 লিখেছি, এটা K2 ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট ইনটু A, অসুবিধা নেই তো বলো? না স্যার। বলো এটা কে বোঝোনি, এটা কি বোঝালাম, কে বোঝোনি বলো আগে। পাওয়ার সিস্টেমটা অনেকটা এরকমই, ঠিক আছে? পাওয়ার সিস্টেমে জানার জিনিস প্রচুর, কিন্তু মেশিনের মতো অত মজাদার জিনিস নয়। মেশিন যেমন কি করে ঘুরে গেল স্যার দারুণ জিনিস, ওই জিনিসগুলো পাওয়ার সিস্টেমে খুব কম। কি বললাম বুঝলে? পাওয়ার সিস্টেম হচ্ছে তোমাকে অনেক কিছু জানতে হবে এবং অনেক পড়তে হবে, প্রচুর, ডেপথ কম কিন্তু ওর উইথ অনেক বেশি, কিন্তু মেশিনের ডেপথ অনেক বেশি, ওয়াইড অনেক কম, ঠিক আছে? পাওয়ার সিস্টেমের বইটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আমার কাছে যেটা আছে, বুঝলে পারলে? জেবি গুপ্তার বইটা আছে আমার কাছে, দেখেছো কেউ জেবি গুপ্তার বইটা? পাওয়ার সিস্টেম, প্রচুর মোটা বই, অনেক মোটা, অনেক। দেখাবেন তো? খুব কম হলেও বইটা দেখাই, দাঁড়াও, খুব কম হলেও বইটা কত কিলো হবে দাঁড়াও দেখাই। এই বইটা আমার পড়তে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাপরে বাপ। আমি আজকের থেকে পড়ছি এই বইটা, পুরোটা শেষ করে ফেলেছেন? পুরো শেষ না, মানে যেগুলো আমাদের দরকার পড়ে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? যতটা বড় ততটাই মোটা বইটা। সেই বইটা যদি তোমরা কেউ পড়ে ফেলতে পারো তবেই একমাত্র পসিবল যে পাওয়ার সিস্টেম। বিকে মাইতাতে শুধু ইন্ট্রোডাকশন আছে, আর কিছু নেই। আর আমি তোমাদের এই বই থেকে পড়াই একদম ডেপথে, মানে যতটা আমি জানি, যতটা তোমাদের সিলেবাসে দেয়া থাকে সিলেবাসের ফুল ডেপথে গিয়ে পড়াই আমি। চলো, তো এবার বলো, এইটুক সবাই বুঝেছো? এবার আমাকে তোমরা বলো রানিং কস্ট, তাহলে আমরা কি লিখতে পারি এবার? রানিং কস্ট ইকুয়াল টু, বলো বলো বলো, রানিং কস্ট আমরা কি লিখেছি? রানিং কস্ট ইকুয়াল টু C3 ধরেছিলাম, তাই না? C3 রানিং কস্ট ইকুয়াল টু যদি C3 হয়,
তাহলে রানিং কস্টটা কিসের উপর ডিপেন্ড করছে? লসের উপর। লস Loss এর যদি উপর। বেশি হয় মেনটেনেন্স বাড়বে, মেনটেনেন্স বাড়লে হ্যাঁ কি বলো 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 আমির কি বলছিলে বলো। লসের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, তার মানে দেখো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লস। তাহলে ট্রান্সমিশন লাইনে অ্যাকচুয়ালি আমরা লস বলতে কোন লসকে কনসিডার করি? আই স্কোয়ার আর লসকে, কপার লস আই স্কোয়ার আর লসকেই কনসিডার করি, ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ার লস। তাহলে C3 এটা কি হচ্ছে? আই স্কোয়ার ইন্টু আর। এবার আর কে আবার কি লেখা যায়? রো এল বাই এ। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এইখান থেকে C3 এরকম বলতে পারি না যে রানিং কস্টটাও কিন্তু এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? বলো, ফ্রম দিস ইকুয়েশন এটাকে আমরা লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারি। তার মানে কি হচ্ছে? ক্রস সেকশন এরিয়া যদি তুমি ইনক্রিজ করো কি হবে? রানিং কস্ট রানিং কস্ট বেশি লাগবে, কমবে। হ্যাঁ সরি, কমবে। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া বাড়ালে কি হয়? আই স্কোয়ার আর লস। তো ক্রস সেকশন এরিয়া তুমি যদি বাড়াও তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। রেজিস্ট্যান্স যদি কমে কারেন্ট ফ্লো কি হবে? কি হবে? বাড়বে। তার মানে আলটিমেট কি? আমি লসেসটাকে কমাচ্ছি। লসেস কবে? হ্যাঁ। সো এবার দেখো এই রিলেশন থেকে এবার যদি আমরা এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে চাই, C3 ইকুয়ালস টু, এটাকে আমি P3 না আমরা ধরেছি ওখানে K2 ধরেছি। আচ্ছা এখানে K3 ধরি। হ্যাঁ, K3 বাই এ। তাহলে এবার আমি যদি বলি যে ক্যালকুলেট দ্য টোটাল কস্ট, মানে একটা সিস্টেম ইনস্টল করার পর থেকে 10 বছর চালানোর পর তুমি এবার বসলে তার টোটাল কস্টিং নিয়ে, যে এতদিন আমার বানাতে কত খরচ হয়েছে, ইনস্টলেশন কস্ট, এবং সেটা চালাতে কত খরচ হয়েছে, সেটা হচ্ছে আমার কি? রানিং কস্ট। ঠিক আছে তো? এবার দেখো তাহলে টোটাল কস্টিং হ্যাঁ, আমি স্যার। 10 বছর বা 20 বছরের টোটাল কস্টিং আমরা বসেছি। টোটাল কস্ট দেখো, কোনোদিনও এটা ভাববে না যে ট্রান্সমিশন লাইন যখন ইনস্টল হয় তখন এখন বানাতে, মানে তোমার বাড়ি যখন তুমি বানাও তুমি কিন্তু প্রি প্ল্যানিং করেই 3 তলার ফাউন্ডেশন দাও, তাই না? তার কারণ কি? যদি ইন ফিউচারে আমার ছেলে 3 তলা বানায় তো বানাতে পারবে, বা 5 তলা বানায় তো বানাতে পারবে, তাই তো? আমরা এখনকারটা ভেবে তো বানাই না। তাহলে আমরা যখন কস্ট ক্যালকুলেশন করি আমরা 40 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত, তার মানে কি যে জিনিসগুলো আমরা ইনস্টল করছি যে এগুলো প্রায় 40 থেকে 50 বছর লাস্টিং। কোনগুলো বলো তো? যে ইনসুলেটর ইউজ করি বা টাওয়ারগুলো ইউজ করি, 40 থেকে 50 বছর একদম খুব ইজিলি চলবে, স্মুথলি। তারপরে আস্তে 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 ওটা নষ্ট হতে শুরু করে। তাহলে আমি কি 50 বছরে আমার টোটাল কস্টিং কি হবে তার হিসাব তো আজকে আমি করে নেব, তাই না? সো দিস ইজ কল্ড টোটাল কস্ট। তার মানে টোটাল কস্টের মধ্যে কি আসবে? আমার ফিক্সড কস্ট আসবে, আমার সেমি ফিক্সড কস্ট আসবে, এবং এই 50 বছর চলার জন্য আমার কত টাকা লাগছে সেটা আসবে। এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু। এগুলো কোনোটাই কিন্তু ভালো করে বোঝো, এটা কোনোটাই কিন্তু তোমার এক্স্যাক্ট নয়। দ্যাটস ওয়াই আমি প্রথমেই বলে দিয়েছি ফর আইডিয়াল কন্ডিশন। বুঝতে পারলে কি বললাম? আইডিয়াল কন্ডিশনটা বলার কারণটা কি বুঝতে পারলে? বলো। তাহলে টোটাল কস্টকে আমরা এভাবে লিখতে পারি C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 কে হ্যাঁ স্যার লিখতে পারি। C2 ইকুয়ালস টু আমরা দেখলাম K2 ইন্টু A, আর C3 ইকুয়ালস টু আমরা কি দেখলাম? K3 বাই A, রাইট? এটা হচ্ছে আমার টোটাল কস্ট C। তাহলে তোমাকে যদি এমন বলি যে বলো তো এমন কোন কন্ডিশনে, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর একদম মিনিমাম কস্টে, কোন কন্ডিশনে তুমি একদম মিনিমাম কস্টে
পুরো সিস্টেমটাকে ইনস্টল করতে পারবে। তার মানে মিনিমাম কস্টে তুমি তোমার কন্ডাক্টরটাকে চুজ করতে পারবে। কোন কন্ডিশনে? কন্ডিশনটা কি? দেখো কোনো একটা ইকুয়েশানে যদি তোমাকে বলে দেওয়া হয় না, যেমন তোমাদের ধরো বলে দিল, বলো তো এটা একটা সোর্স আছে, এটা একটা লোড আছে, এই লোডের মধ্যে দিয়ে, এই আর এর লোডের মধ্যে দিয়ে কোন কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে বলতে পারবে? হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো? বলতে পারবে? বলো। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার রানিং কন্ডিশন। ম্যাক্সিমাম পাওয়ার কখন ফ্লো করবে এখান থেকে আমরা একটা স্যার, প্রুফ করেছিলাম। স্যার, বলো। স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে করতে হয়। এক্স্যাক্টলি, আমরা একটা প্রুফ করেছিলাম যে যদি থেভনিন রেজিস্ট্যান্স ইকুয়াল টু লোড রেজিস্ট্যান্স হয়, at that time the maximum power will flow through any load। তার মানে আমরা এখানে অনেক বড় একটা ডেরিভেশন আছে, ঠিক আছে মিন্ময়? আমার সাথে হ্যাঁ, স্যার। থাকো, সব শিখে যাবে আস্তে আস্তে, কোনো চিন্তা নেই, যেটা জানো না সেটাও শিখে যাবে। সো এটা আমরা প্রুফ করেছিলাম। Okay. তার মানে মনে রাখবে যে আমরা ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম মিনিমাম পড়েছিলাম, মনে আছে? যে এই কন্ডিশনে কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে। ধরো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এরকম দেওয়া আছে একটা ইকুয়েশন। তোমাকে বলা হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, যে মানে এক্সের একটা ভ্যালু বের করো যেটা কি হবে, ম্যাক্সিমাম বা মিনিমাম হবে ভ্যালুটা পুট করলে। তার মানে আমাকে বলতে চাইছে যে এক্সের কোন ভ্যালুটা এখানে যদি আমি বসাই, ওয়াই এর আমি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবো। ম্যাক্সিমাম পাবো কি মিনিমাম পাবো এটা ইকুয়েশন দেখে বলা যায় না, আগে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে ধরো বলা হলো এরকমই, ধরো বললো তাহলে এক্সের কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম পাবো, বলা যায় না ঠিক নয়, এক্সের যে ভ্যালুটা আসবে তাকে উল্টে দিলেই হয়ে যায়, অসুবিধা নেই। তাহলে আমাকে শুধু বলো যে এটা কি তোমরা জানো যে এক্সের কোন ভ্যালুর জন্য ওয়াইকে আমরা ম্যাক্সিমাম পাবো, কি করে বের করতে হয় জানো? হ্যাঁ স্যার, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0 করতে হবে। হ্যাঁ একদম, dy বাই dx মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে 2x প্লাস 2। তাহলে এই dy বাই dxটাকে যদি আমি 0 করি তাহলে এখানে x এর ভ্যালু কি বেরোচ্ছে, x ইকুয়ালস টু -1 ফর অ্যাট দ্যাট কন্ডিশন। তার মানে x এর ভ্যালু যদি আমি এখানে -1 বসাই তাহলে y এর যে ভ্যালুটা আসবে, দিস ইজ আ ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ y। বুঝতে পারলে তো সবাই কি বললাম? যে কোনো একটা ইকুয়েশনকে, যে কোনো, তুমি যদি তার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করতে চাও তখন তোমাকে কি করতে হবে, সেটাকে সেই চলমান রাশি দিয়ে মানে ভ্যারিয়েবলস দিয়ে ডেরিভেটিভ করতে হবে। বলো বলো, কে বোঝনি? যেগুলো ধরো নতুন শিখছো খাতায় পুট করে রাখবে সব নোটস পয়েন্ট বলে। ধরো এই যেমন ম্যাথামেটিক্সের পার্টটা, এটা তো আর তোমাদের শেখা মানে আজকের ক্লাসের নয়, তাহলে এগুলো কিন্তু খাতার ফ্রন্টে মানে একদম পেজে লিখবে না কেউ, এরকম বক্স করবে একটা ছোট সাইডে দিয়ে নোট বলে এই জিনিসগুলো লিখে রাখবে যেগুলো তুমি এক্সট্রা শিখছো ক্লাসে কোনোদিনও। নাহলে এর মধ্যে লিখে রাখলে তুমি যখন 2 মাস পর খাতাটা দেখবে না, এই জিনিসটা তোমাকে খুব পাগল করবে, পাগল। আর যদি নোট পয়েন্টে লিখে রাখো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা তো আমি এক্সট্রা করে স্যারের কাছে বোঝার সময় লিখেছিলাম, তার মানে এটা নিয়ে মাথা ঘামানোর অত দরকার নেই, আমি এটা বুঝবো। আমি কি বললাম বুঝলি তো? স্যার বলছি ভিডিওটা পাবো তো? একদম 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 ডেফিনেটলি। স্যার আগের দিনে সেই ইয়ের ভিডিওটা মেজারমেন্ট টোটাল সেই মানে আপনার আরেকটা ক্লাস হয় না সেটা দিয়েছিলেন তো, হ্যাঁ এটার ভিডিও কি এটাই দিবেন না অন্য দিবেন? দেখো, আমি দুটো ক্লাসের মধ্যে কম্পেয়ার করি, যেটা মানে বেস্ট হয়েছে ক্লাস সেই ক্লাসটাই আমি আপলোড করি। আলটিমেট একই টপিক একই জিনিস পড়াই, ঠিক আছে তো? তো যা হোক একটা পাবে, কিন্তু ঠিক আছে, পেয়ে যাবে মোট কথা। হ্যাঁ দেখবে কোনো ভিডিও তোমাদেরও আছে, কোনোটা ওদেরও আছে, যেখানে ধরো অনেক প্রচুর এডিট করতে হবে, অনেক এক্সট্রা কথা বলে ফেলেছি, বা কোথাও পড়ানোর বাদ দিয়ে অন্য এক্সট্রা ডিসকাশন হয়ে গেছে, তখন আমি ওই ভিডিওটাকে ক্যান্সেল করে যেই ক্লাসটা ঠিকঠাক হয়েছে সেই ক্লাসটা আপলোড করি। ওকে, তো ওটা নিয়ে চিন্তা নেই, তোমরা এই ক্লাসটা শেষ হলেই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওই ভিডিওটা পেয়ে যাবে। আমার কাছে আগের ক্লাসের ভিডিও আছে, আমি একটু ওই ভিডিওটা চেক করবো, এটাও চেক করবো, যেটা ভালো লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। তাহলে আমাকে বলো এবার এই ইকুয়েশানে আমরা বলতে চাইছি যে কোন কন্ডিশনে বলো তো যে রানিং কস্টটা
মানে আমরা যে মিনিমাম কস্ট লাগবে ইকোনমিক্যাল কন্ডাক্টর চুজ করার জন্য আমার কি লাগবে, মিনিমাম কস্টিং, বা বলতে পারো পুরো সিস্টেমটা ইনস্টলেশনের জন্য আমার মিনিমাম কস্টিং কখন হবে, যখন আমরা টোটাল কস্টিংকে যদি আমরা সব কিছু ফ্যাক্টরি তো এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, তাহলে এরিয়া দিয়ে ইয়ে করে দাও, ডেরিভেটিভ করে দাও, তাহলে ডিসি বাই ডিএ সব কিছুই কি দেখতে পাচ্ছি আমরা, রানিং কস্টও এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, আবার সেমি রানিং কস্টও এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, দুটোই। তাহলে এটা তো কনস্ট্যান্ট, এটা ছেড়ে দাও, এটার কথা ভেবে লাভ নেই, C1 তো কনস্ট্যান্ট। তাহলে যদি দুটোই এরিয়ার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা কি করব, এরিয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো, রাইট? তাহলে এরিয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0, এরিয়ার ডেরিভেটিভ এটা হচ্ছে K2, আর এর ডেরিভেটিভ করলে কত হবে বলো দেখি, K3/A, এটা ডেরিভেটিভ করলে কত হবে? বলো বলো। কি হবে? K3 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, 1/a এর ডেরিভেটিভ করলে কি হবে, d/dx ইন্টু 1/d/dx আমরা করছি ইন্টু 1/x, কত হবে এটা? 1/x এর ডেরিভেটিভ d/dx বাই x এর সাপেক্ষে। আমরা কি জানি, এটা জানো তোমরা, d/dx ইন্টু x⁴n, এটা ডেরিভেটিভ করলে কি হবে বলো, বা x², এটা ডেরিভেটিভ করলে কি হবে? স্যার 2x হবে, x স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে। তার মানে তুমি কি করছো, তুমি করছো n ইন্টু x⁴n-1, রাইট অনিমেষ? হ্যাঁ স্যার, হ্যাঁ 2টাকে সামনে নিয়ে আসলে পাওয়ারে 2n-1 করলে, মানে 2 হ্যাঁ 1 1 মানে করে 1। দিলাম। তাহলে এবার তোমরা আমাকে বলো x⁴ যদি -1 থাকে তাহলে এটা ডেরিভেটিভ কি হবে বলো, ফর্মুলা দেখে দেখে বলো, এই তো ফর্মুলা, স্যার -x -2 স্কয়ার, হ্যাঁ -1 ইন্টু এক্স, তারপর মাইনাস, এবার n এর জায়গায় আবার -1 বসাও, আবার -1 -1, হ্যাঁ স্যার তার মানে -2 হয়ে যাবে। -x⁴ রাইট, -x হ্যাঁ স্যার। -2, বলো বলো, কারো কোনো ডাউট? এটা K3, এটা K3, তাহলে এখানে কি পেলাম আমরা, -1/x²। ব্যাপার হচ্ছে এতজন ছাত্র এখানে এত কম কেন, সবাই কোথায়? স্যার সুমন লেফট হয়ে গেল কারণ আমাদের একটা ক্লাসের লিংক দিয়েছে, তো আমি জয়েন করে লেফট হয়ে গেলাম, তো সুমনও জয়েন করে ওকে লেফট করতে বললাম, তো অ্যাটেন্ডেন্সটা পরে যেয়ে দেওয়া যাবে। ও বুঝতে পেরেছি, কেন তোমাদের কি মানে অ্যাটেন্ডেন্সের খুব চাপ আছে নাকি? হ্যাঁ স্যার, মানে অনেকে ক্লাস করে না, তো তাই ম্যাম বলেছে যাদের অ্যাটেন্ডেন্স কম থাকবে তো পরে প্র্যাকটিক্যাল নাম্বার কম দেবে। ও বুঝতে পেরেছি, মানে সবাই যদি ক্লাস করতো তাহলে হতো না, অনেকে ক্লাস করে না তার জন্য। বুঝতে পেরেছি। কলেজে ক্লাসে কেউ কিছু বুঝতে পারে না, কি ক্লাস করবে বলো তো? হ্যাঁ স্যার, হুম, তার জন্য স্যার জয়েন করে লেফট হয়ে গেলাম, আমার যখন শেষ হয়ে যাবে 5টার আগে একবার জয়েন করে যাব, শেষের দিকে প্রেজেন্টটা নিয়ে নেবে, প্রেজেন্ট দিয়ে দেবো। একদম। তাহলে এখানে আমি তো ইয়েতে মানে তোমার সাথে কথা বলতে বলতে এক্সি লিখে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি এ হবে তাই না, এ হবে, হ্যাঁ স্যার। এ হবে। তাহলে আমরা কি পেলাম দেখো তো, এইটাকে তো এবার 0 করতে হবে তাই না, এটাকে 0 করতে হবে, তাহলে এটাকে 0 করে দিলাম, তাহলে এটাকে 0 করলে a ইন্টু K2 মাইনাস K3, দাঁড়াও কিছু ভুল লিখলাম, এটা এটা কি ছিল, এটা মাইনাস না প্লাস ছিল, ও না দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটা তো ভুল লিখলাম, 1 মিনিট। তার মানে আমরা কি পেলাম, 0 ইকুয়াল টু K2 মাইনাস K3/a², তাহলে K2 ইকুয়ালস টু K3/a², তার মানে এখান থেকে আমরা লিখতে পারি a ইন্টু K2 ইকুয়ালস টু K3/a, এটা লেখা যায় বলো তো? বলো বলো, ঠিক আছো? মিনময়, তো স্যার আরেকবার দেখি দেখি স্যার। সুজয় বলো, সুজয়
এটা লেখা যায়? হ্যাঁ স্যার, লেখা যায়। একদম। যদি এটা লেখা যায় তাহলে সুজয় আমাকে বলো তো এই জিনিসটা তুমি আর কোথায় দেখেছো আগে, a ইন্টু কে টু? এটা হচ্ছে C2 ওখানে। হ্যাঁ, তার মানে আমরা C2 ইকুয়ালস টু K3/A কোথায় দেখেছি? C3 স্যার। C3। তাহলে কন্ডিশন কি ফর মিনিমাম ইনস্টলেশন, মানে কম কস্ট লাগবে তার কন্ডিশন কি? যদি দুটো সমান হয়। কোনটা? C2 আর C3 কি জিনিস? সেমি ফিক্সড কস্ট আর হচ্ছে রানিং Variable- কস্ট সমান হয়। Running cost। একদম, রানিং কস্ট বা ভেরিয়েবল কস্ট যদি সমান হয় তাহলে কি আমাদের একটা ট্রান্সমিশন লাইন ইনস্টল করতে মিনিমাম কস্ট দরকার হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই পুরো যে প্রুফটা কেলভিন করেছে, কেলভিন কিন্তু পুরোটাই একটা অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে করেছে, যা প্র্যাকটিক্যালি কোনোদিনও পসিবল নয়। ঠিক আছে? ফর আইডিয়াল কন্ডিশন ও নিজে নিজে একটা তার কনসিডার করে নিয়েছে যে এরকম 10 মিটারের একটা তার আছে, এবার ওটা নিয়েও এক্সপেরিমেন্ট করতে বসছে। তাহলে কি হয়, এগুলো ল্যাবের এক্সপেরিমেন্ট থেকে আমরা এই জিনিসগুলো পাই, এই ডেটাগুলো পাই। ডেটাগুলো পুরো 100% কোনোদিনও অ্যাকুরেট হতে পারে না ফর প্র্যাকটিক্যাল কেসেস। বলো, কার কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা করে নাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এরিয়া ইকুয়াল টু রুট ওভার অফ এই দুটো কনস্ট্যান্টকে লিখতে পারি K3/K2। তো এখান থেকে মাঝে মধ্যে প্রবলেম দেয়, ঠিক আছে, যে কত হবে, এই দুটো কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দিল, তাহলে বলবে তোমাকে এরিয়া কত হবে। তাহলে এই ফর্মুলা, বা তোমাকে শর্ট কোশ্চেন বলতে পারে, বা তোমাকে বলতে পারে প্রুফ দ্য কেলভিন ইকুয়েশন। অনেকবার এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে অনেকবার এসছে। ওকে, চলো, কেলভিনের এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। হ্যাঁ, এবার আমরা যেটা স্টার্ট করব, প্রথম তোমাদের ইয়েটা শেষ, প্রথম একটা মডিউল কমপ্লিট। নেক্সট মডিউল বলছে মেইন কম্পোনেন্টস। কি কি মেইন কম্পোনেন্টস আছে of overhead transmission line? বলো, কি কি মেন কম্পোনেন্ট আছে আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনের, বলতে পারবে? তাহলে আমরা তো এখনই 4টে তো কম্পোনেন্ট তো লিখলামই, তাই না? এখন হ্যাঁ স্যার, লিখলাম। হ্যাঁ, তাহলে কি কি লিখলাম? তারপর হচ্ছে tower। কন্ডাক্টর, ইনসুলেটর, টাওয়ার, ক্রস, ক্রস আর্ম, তারপর হ্যাঁ, কন্ডাক্টর। একদম। তাহলে বাকি এগুলো মেন কম্পোনেন্টস, আর বাকি কিছু থাকে যেগুলো মিসলেনিয়াস আইটেম। ঠিক আছে, মিসলেনিয়াস আইটেম মানে অনেক রকমের, যেমন ধরো একটা সার্কিট ব্রেকার, তারপরে কি রিলে, তারপরে কি আর কি এক্সট্রা থাকে যেগুলো আমরা মেন পার্টের মধ্যে ধরি না। ফিউজ থাকে, লাইটেনিং অ্যারেস্টার থাকে। লাইটেনিং অ্যারেস্টার জানো কি জিনিস? ওই যেটা লাইটেনিং মানে কি? লাইটেনিং মানে কি বলো? লাইটেনিং বলতে কাকে স্যার ওই বোঝায়? বজ্রপাত স্যার। বজ্রপাত, মানে হ্যাঁ। exactly। হ্যাঁ, সেটা অ্যারেস্টার বলতে সেটাকে রোধ করার জন্য যেটা লাগানো হয়, লাইটেনিং অ্যারেস্টার। সেটাকে রোধ করার জন্য কি লাগাতে হয় দেখেছো? লাইটেনিং অ্যারেস্টার কেমন হয়? না স্যার। বাড়িতে কারো বাড়িতে দেখেছো? দেখবে অনেকের বাড়িতেই আছে, এরকম ত্রিশূলের মতো লাগানো আছে বাড়ির ছাদের ওপরে, একদম মাথায় পিকে এরকম ত্রিশূলের মতো লাগানো আছে। প্রচুর স্টেশনে লাগানো থাকে। স্টেশনে যদি তোমরা ছাদগুলো লক্ষ্য করো, বিভিন্ন স্টেশনের উপরে দেখতে পারবে। তার মানে কি হয়, এটা যদি তুমি একদম তোমার বাড়ির একদম মাথায় লাগিয়ে রাখো না, আর এটা কি হয় ডাইরেক্ট এরকম গ্রাউন্ড করা থাকে, তার মানে বজ্রপাত হলে এখান থেকে কারেন্টটা ফ্লো করে পুরো গ্রাউন্ডে চলে যাবে, তোমার বাড়িটা বেঁচে গেল। তা তুমি বলতে পারো স্যার এটা তো এইটুকু একটা ছোট্ট জিনিস, এইখানেও তো বজ্রপাতটা হতে পারে। ইন্ডাস্ট্রিতে থাকে মনে হচ্ছে। কি থাকে? মানে মানে কারেন্টের যেগুলো অফিসে মানে ওগুলো তো মানে দেওয়া থাকে ওই পোল্টের সাইডে সাইডে।
না এমনি তেমন কিছু নয়, এটা একটা নর্মাল একটা কন্ডাক্টর দিয়ে বানানো হয়। এটা জাস্ট একটা কিছু না, একটা মেটাল, জাস্ট একটা তোমার বাড়ির উপরে একটা মেটাল লাগিয়ে দেওয়া হয়, ওটাকে ডাইরেক্ট গ্রাউন্ড করে দেওয়া হয়। তাহলে ডাইরেক্ট গ্রাউন্ড করলে ফেসিলিটিটা কি ভালো করে বোঝো। এটা তোমার বাড়ির উপর, তাহলে তুমি বলতে পারো স্যার এইভাবেও তো বিদ্যুৎটা পড়তে পারতো, বা বজ্রপাত তো এইভাবেও হতে পারতো, তাহলে এখানেই কেন পড়বে? আমার বাড়ির এখানেই কেন পড়বে, এই পাশে কেন পড়লো না, তাই তো? তার মানে আপনার মতে তাহলে পুরো বাড়ির ছাদের উপরে আমার এই ত্রিশূল লাগিয়ে দেওয়া দরকার, কি বলো? এই অ্যাকচুয়ালি এরকম টাইপের হয় জিনিসগুলো, দেখবে এই যে এরকম টাইপের, ঠিক আছে? কিছু কিছু সোলার প্লেটের আচ্ছা উপরেও থাকে, সোলার প্লেটের উপরেও থাকে। এবার ভালো করে লাখটা করে থাকে, হ্যাঁ 30 থাকে পাওয়ার হাউস হ্যাঁ গুলোতে দেখেছি না, পাওয়ার হ্যাঁ হাউস গুলোতে হ্যাঁ থাকে। হ্যাঁ, তো জিজ্ঞাসা করোনি যে এটা কেন লাগিয়েছেন? ওই মানে বিদ্যুৎ পড়লে ওখানে বাঁচানোর জন্য কেউ লাগানো ওখানে থাকে। কেন, তাহলে বলবে তো যে স্যার এইটুক জায়গার মধ্যে আপনি লাগিয়েছেন, এখানেও তো পড়তে পারে বিদ্যুৎটা। তুমি বলো, পড়তে তো পারেই, তাই না? এখানে কেন পড়লো না, হ্যাঁ এটা তো একটা কোশ্চেন তো। আচ্ছা। তাহলে কারেন্ট কি চায়? কারেন্ট সবসময় কি চায়? শর্ট মিডিয়াম আর লং মিডিয়াম, মানে তুমি বলতে চাইছো মানে শর্টকাট পাথ আর বটকাট পাথ। যেখানে রেজিস্ট্যান্স থাকবে সেটাকে কি করবে? কারেন্ট অ্যাভয়েড করবে। তাহলে এটা ডাইরেক্ট গ্রাউন্ড করা আছে, বলতে পারো একটা শর্ট সার্কিট পাথ। এটা খুব স্পিডে কারেন্ট ফ্লো করবে, দ্যাটস ওয়াই। কি বললাম বুঝলে? তুমি কারেন্টকে দুটো রাস্তা দিয়েছো যাওয়ার জন্য, এটা একটা। কারেন্ট সবসময় কোন পাথটা নেয় বলো? যে পাত্রটা যে নিচে শর্ট বাধা কম থাকবে। এখান থেকে কারেন্ট যাচ্ছে, কোনটা দিয়ে কারেন্ট ফ্লো করবে? প্রথমটাতে যাবে স্যার, প্রথমে তার কারণ যেখানে কি? বাধা নেই স্যার, বাধা বাধা নেই। নেই। এক্স্যাক্টলি। তাহলে এখানে যদি ও পড়ে, ও দেখতে পাচ্ছে আমি খুব সহজে গ্রাউন্ডে চলে যাব, তার মানে কি এটা একটা চার্জ, নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ, কিছু একটা চার্জ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো, তাহলে একটা চার্জ এসছে নেগেটিভ। এবার নেগেটিভ কি করবে? ও পজিটিভকে খুঁজছে, তাহলে মানে কি ও খুব স্পিডে মাটিতে গেলেই পজিটিভ পেয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। একটা চার্জ, এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তাই না? স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি পড়ো তাহলে বুঝতে পারবে, খুব ইন্টারেস্টিং। বাতাসে যখন জলের বা জলীয় বাষ্পের সংস্পর্শ আসে না স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তখন এই পজিটিভ একটা চার্জ দুটো চার্জে পরিণত হয়ে যায়। দারুণ জিনিস, দারুণ। তোমাদের কোনোদিনও মাথায় এসছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে যদি স্যার মানে এই যে বাজ পড়ছে, বাজকে কি কোনোদিনও ব্যাটারিতে স্টোর করা যাবে বলো? না স্যার। সুজয় না বলো। স্যার, যাবে? যাবে না। না। কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না? এটা তো একটা কারেন্ট, ব্যাটারিতে কেন স্টোর করা যাবে না? অনেক হাই বলে। একদম, অনেক হাই ভোল্টেজ বলে। ভোল্টেজের জন্য। জাপানে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, মোটামুটি অনেক অনেক বছর হলো, 4-5 বছর হলো। দুবার এক্সপেরিমেন্ট হয়েছিল। এমনকি এটা নিয়ে প্রচুর ইনস্টিটিউট এখনও রিসার্চ করে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। জাপানে একবার একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, দুবার। তো দুবারই ওরা অসফল হয়েছে, পারেনি। পুরো সিস্টেমটাই উড়ে গেছে, যত বড় সিস্টেমটা বানিয়েছিল পুরোটাই উড়ে গেছে। তার মানে দেখা গেছে এটা এতটাই বেশি, জাপান আইডিয়া করছে যে একবারের যে বিদ্যুৎটা পড়ে সেটা দিয়ে পুরো জাপানকে 4 ঘন্টা চালানো যাবে। কি বললাম? হ্যাঁ স্যার, একবার যে বিদ্যুৎটা পড়ে পুরো জাপানকে 4 ঘন্টা চালানো যাবে। তার মানে বুঝতে পারছো কত মেগাওয়াট হতে পারে, মেগা ভোল্ট হতে পারে, হ্যাঁ বুঝতে তো পারছো? প্রচুর। তাহলে অত বড় ব্যাটারি তুমি কোথায় পাবে? এসি তো স্টোর হয় না, তোমাকে ডিসি করে তারপরে স্টোর করতে হবে, তাই না? এবার হ্যাঁ আমি যদি স্যার। ধরে নিই যে এটা ডিসি আসছে, তাহলে এটা ডিসি আসে অ্যাকচুয়ালি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে ওখানে আমাদের ডিসি করেই আসবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমি স্টোর করতে চাই, তার মানে কত বড় ব্যাটারি লাগবে। এবার ওই ব্যাটারি কনফিগারেশন আমাদের কাছে এখনও, ওই ডিজাইন আমরা এখনও করে উঠতে পারিনি, বুঝলে? সেই ব্যাটারি, সেই ক্যাপাসিটি, মানে হয়তো ওর থেকে বড় পাওয়ার সিস্টেমে হয়তো দেখো ট্রান্সমিশন, তাহলে জেনারেটিং, তাহলে তোমরা বলতে পারো যে স্যার 4 ঘন্টার ইলেকট্রিসিটি স্টোর করতে পারে না, তাহলে জেনারেটিং স্টেশনেও তো ডিসি ডিসি মানে স্টোর করা হয়। তোমরা হয়তো এটা জানো না, এখনও আমি পড়াবো। জেনারেটিং স্টেশনেও আমাদের কি লাগে? ব্যাটারি থাকে, সেখানেও চার্জ মানে ইলেকট্রিসিটি স্টোর করা হয় 20 দিন 25 দিনের জন্য। তাহলে স্যার এখানে 20 দিনের জন্য স্টোর করা হচ্ছে, আর এখানে স্যার
4 ঘন্টার জন্য স্টোর করতে পারছে না, তাহলে প্রবলেমটা কি, অ্যাট এ টাইম যে ওই হিউজ সাপ্লাইটা সেটা নিতে পারছে না। কি বললাম বুঝলে? তার মানে কি, এটা একটা ইম্পালস ওয়েভ, এটা একটা ইম্পালস ওয়েভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইম্পালস? দেখো আমি পাওয়ার সিস্টেম পড়াতে পড়াতে ইম্পালসে চলে গেলাম, কন্ট্রোল সিস্টেমে। কি বলো ইম্পালস কি? হোয়াট ইজ ইম্পালস ওয়েভ? বলো বলো, চেষ্টা করো। দেখো ইম্পালস মানে হচ্ছে খুব অল্প টাইম, শর্ট টাইম, হিউজ ফোর্স। শর্ট টাইম কি, লার্জ ফোর্স বা হিউজ ফোর্স। তাহলে এবার দেখো তোমরা হয়তো এই ধরনের ওয়েভফর্ম দেখেছো, ধরো এইরকম এসি যাচ্ছে। এবার যদি ইম্পালস ক্রিয়েট হয় তাহলে কি হবে, এই জায়গাটায় দেখতে পারলে যে এটা হচ্ছে ইম্পালস, এটা হচ্ছে ইম্পালস। কি বললাম বুঝলে? তার মানে অ্যাকচুয়ালি ভালো করে দেখো কতটুকু টাইমের জন্য আউটপুটটা অনেক বেশি না এখানে। এটা যদি আমি টাইম অ্যাক্সিস ধরি তাহলে এইটুকু টাইম, ধরো 0.001 সেকেন্ডের জন্য কত বড় আমরা একটা আউটপুট পাচ্ছি। তার মানে কি, শর্ট টাইম হিউজ আউটপুট এটা সিস্টেমটা নিতে পারছে না। দ্যাটস ওয়াই দিস ইজ কল ইম্পালস সিগন্যাল। তাহলে ইম্পালস কথাটার মানেটা বোঝা গেল সবার কাছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সবসময় বলি আমি সবাইকে, নলেজ বাড়াও, নলেজ। সো আমরা কোথায় ছিলাম? মেন কম্পোনেন্ট অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন। কোথায় ছিলাম? মেন কম্পোনেন্ট অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন, রাইট? তাহলে দেখো বিভিন্ন রকম মিসলেনিয়াস আইটেম দরকার হয়, তো এরকম লাইটেনিং অ্যারেস্টার, তো যেগুলো তোমাদের সিলেবাসে মেনলি 4টে জিনিসই দরকার, 5টা। সেটা হচ্ছে কন্ডাক্টর, তারপরে কি, তারপরে হচ্ছে যেটা পোলটা আমরা ইউজ করছি, পোলটাকে আমরা কি বলছি, টাওয়ার আর কি, টাওয়ার, তারপরে ইনসুলেটর, তারপরে ক্রস আর্ম, তারপরে মিসলেনিয়াস কিছু আইটেম। এক মিনিট, হ্যাঁ ফিরোজ বলো। না আমি পড়াচ্ছি, বলো বলো, একটু পরে ফোন করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মিসলেনিয়াস কিছু আইটেম দরকার হয়। তাহলে সাচ অ্যাজ ফেস প্লেট, তারপরে কি লাইটেনিং অ্যারেস্টার, এগুলো আমরা মিসলেনিয়াস আইটেমের মধ্যে আমি রাখবো। তোমাদের এখানকার এটার নোটসটা আমি দেবো, ঠিক আছে? এটার নোটসটা লেখা হয়ে গেছে, ক্লাসটা শেষ হলেই আমি পাঠিয়ে দেবো তোমাদের। আর আগের দিনের নোটসটা আমি লিখছি, একদিন লাগবে, কালকে বা পরশু দিয়ে দেবো। সো বলো। ঠিক আছে স্যার। সো বলো কি কি লাগবে, আই থিঙ্ক বুঝে গেছো। এবার এগুলোর কোনটার কি কাজ 2-3 লাইনে লেখা আছে, পড়ে নেবে। আমরা টাওয়ার কি করি, টাওয়ার একটা সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে ইউজ করি। ক্রস আর্ম কেন ইউজ করি? ক্রস আর্ম কারণ কি, ক্রস আর্মের মধ্যে আমরা কন্ডাক্টরটাকে হ্যাঙ্গিং করাই বা কন্ডাক্টরটাকে কি করাই, অ্যাটাচ করাই ওখানে। তো এগুলো কাজ। এবার তারপরে যেটা মেন জিনিস আসছে সেটা হচ্ছে কত ধরনের অ্যাকচুয়াল আমাদের পোল আমরা ইউজ করি বা কত ধরনের কন্ডাক্টর আমরা ইউজ করি। তাহলে ট্রান্সমিশন লাইনে কি কি কন্ডাক্টর আমরা ইউজ করি বলো তো? মেন হচ্ছে কপার আর হচ্ছে অ্যালুমিনিয়াম, তাই না? আর অ্যালুমিনিয়াম কন্ডাক্টরটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের জায়গায় কি করি, এসিএসআর। কেন কি করি, এটা ফুল ফর্ম বলেছিলাম আগের দিন, বলো কি ফুল ফর্ম? স্যার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড। এক্স্যাক্টলি। এটা কেন ইউজ করি, ওই ভিডিওটায় খুব সুন্দর বলা ছিল, বলো তো? স্যার মেকানিক্যাল স্ট্রেন্থটাকে বাড়ানোর জন্য। এক্স্যাক্টলি। আর কি, স্টিল যদি থাকে আর কি হবে, স্টিল যদি থাকে মনে রাখবে সারফেসটা কি হয়, গ্লেজি সারফেস হয়, রাইট? সারফেসটা গ্লেজি হয়, তাহলে কি বৃষ্টির জল পড়লে এখানে আটকে যাবে না, খুব সহজে পড়ে যাবে। কি বললাম বুঝলে সুজয়? আর যদি জলটা আটকে না যায়, যদি জলটা আটকে না যায় তাহলে অ্যাডভান্টেজ কি, ওই মানে মরচে পড়বে না স্যার ওখানে কেন? এক্স্যাক্টলি, ওই জায়গাটা নষ্ট হবে না, ঠিক আছে? এবার জল যদি আটকে থাকে, বলো তো কেন এই জায়গাটা নষ্ট হয়ে যায়, আস্তে 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 এরকম ক্ষয়ে যায় কেন? এখানে প্রচুর স্পার্কিং ক্রিয়েট করে, বুঝতে পারলে? জল থাকলে, জল তো একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল,
এবার জল একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এটা আরেকটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, দু ধরনের কন্ডাক্টিং ম্যাটেরিয়ালকে যদি আমরা লাগিয়ে দেই তাহলে ওখানে কি হবে, স্পার্কিং ক্রিয়েট হবে। সো দ্যাটস ওয়াই ওই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, ঠিক আছে। সো এই জন্য আমরা এসিএসআর কন্ডাক্টর ইউজ করি। তাহলে যদি তোমাদের বলা হয় যে কপার আর অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের মধ্যে কার এফিসিয়েন্সি বেশি, কি বলবে? কার এফিসিয়েন্সি বা কন্ডাক্টিভিটি কার বেশি? তাহলে বলো তো কন্ডাক্টিভিটি কার বেশি? হোয়াট ইজ কন্ডাক্টিভিটি? সবাই খুব ভালো করে নোটসটা ফলো করবে। এটা এই চ্যাপ্টারটার প্রথমের দিকটা পুরো থিওরিটিক্যাল, এখানে পড়ানোর মতো তেমন কিছু নেই। আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা খুব ভালো করে লিখে নেবে ঘরে, আমি নোটসটা পাঠিয়ে দেবো। তাহলে কন্ডাক্টিভিটি কি? হোয়াট ইজ কন্ডাক্টিভিটি? ওয়ান বাই রেজিস্টিভিটি মানে রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। এক্স্যাক্টলি, তার মানে যে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি যত বেশি তার কি কারেন্ট ফ্লো করার ক্ষমতা কি হবে, তত বেশি, তাই না? তাহলে তোমাকে যদি বলা হয় যে কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার কন্ডাক্টিভিটি বেশি, তুমি কি বলবে? কি বলবে বলো বলো বলো। Which one is a good conducting material? Which one? কপার। কপার, এক্স্যাক্টলি। হোয়াই কেউ বলতে পারবে এটা? বলতে পারলে খুব খুশি হব আমি। তোমাদের ইলেকট্রনিক্সে পড়িয়েছিলাম, দুঃখ পাবো না হলে। অনেক কষ্ট করে ক্লাসগুলো করাই, আমি প্রচুর পড়ি তোমাদের জন্য, জানো তো, প্রচুর পড়ি আমি। দেখো এটা একটা অ্যাটমস, কপারের অ্যাটমিক নাম্বার কত? 29। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। এই 29কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিভাবে লিখি? 2, 8, 18 and 1, রাইট? আর 13কে ভেঙে লিখলে কিভাবে লিখি? 2, 8, 3। তাহলে বাইরের কক্ষপথে কপারের কটা ইলেকট্রন আছে আর অ্যালুমিনিয়ামের কটা আছে বলো? কপারের ওখানে ঠিক কপারের একটা, চেঞ্জ হবে, ঠিক কিছু বুঝতে পারলাম না গো, তোমার নেটওয়ার্ক প্রবলেম। কি বললে আরেকবার বলো। তার মানে যে বন্ধনটা, হ্যাঁ কপারে যেহেতু 1, তো ইলেকট্রনটা চেঞ্জ ইজিলি হচ্ছে। তার মানে সুজয় তুমি কি এই জিনিসটা জানো? এটা 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 কি জানো? ইলেকট্রন বিন্যাসটা করতে পারি, কিন্তু পরেরটা কি বললেন বুঝতে পারলাম, জানি না। মিন্ময় দেখে না ভালো করে, আমির আর মিন্ময় দেখো, ইলেকট্রন বিন্যাসটা জানো, তাহলে আমি ইলেকট্রন দেখো, আমার এখানে যে কোনো টাইম আমার সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমরা ভয় পেও না, কারণ প্রচুর আকাশ কালো, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো টাইম বন্ধ হয়ে গেলে কিছু করার নেই, ঠিক আছে? যতটা পারছো করে নাও। ঠিক আছে স্যার। একদম অন্ধকার কালো হয়ে গেছে সব কিছু। দেখো প্রথম কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন, তোমাদেরকে এত সুন্দর বুঝিয়ে পড়াই, তোমরা তাও যদি মনে না রাখো তাহলে তো আমার কি লাভ বলো পড়িয়ে? শুধু কি টাকার জন্যই পড়ানো? টাকাটাই কি জীবনে স্যার মনে রাখার অনেক চেষ্টা করি স্যার। রাখতে হবে তো একদম। হ্যাঁ স্যার। দেখো এটা মনে আছে তো? একদম, হ্যাঁ মনে রাখতে হবে। আমার কাছে টাকাটা সব নয়, আমি ভালো পড়াতে চাই, বুঝতে পারলে? চলো দেখো 8 আর 2 10, এবার বাইরের কক্ষপথে 3 নম্বর কক্ষপথে কটা থাকবে? 18টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 হলো। আর পড়ে থাকলো একটা, তার মানে এটা একদম আউটার সেলে থাকবে আমাদের, আউটার সেল একটা। আউটার সেলের ইলেকট্রনগুলোকেই বলা হয় ফ্রি ইলেকট্রন। ওকে, ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনের সংখ্যা যার যত কম থাকবে সে তত ভালো গুড কন্ডাক্টর। কি বললাম? দেখো তার মানে তুমি বলতে পারো যে স্যার যার ফ্রি ইলেকট্রন নেই, না ওটা হবে না। ফ্রি ইলেকট্রন থাকতে হবে, কিন্তু যার একটা সে খুব ভালো, যার দুটো সে একটু ভালো, যার তিনটে সে আরেকটু কম ভালো, যার চারটে সে কি হবে? যার ফ্রি ইলেকট্রন চারটে সে কি হবে? শেয়ার হবে না স্যার। কি
ও হবে একটা সে? ইয়ে হয়ে যাবে, সে কি হবে? ন্যাচারাল। না, এটাও পড়িয়েছি। অনিমেষ, দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। সেমিকন্ডাক্টর স্যার কি? খাতায় লেখা আছে স্যার, এটা তো প্রথম দিন ক্লাস এই করিয়েছিলেন থার্ড সেমিকন্ডাক্টর কি সেমে। বলো? সেমিকন্ডাক্টর কত অ্যাটমিক নাম্বার? সিলিকনের অ্যাটমিক নাম্বার কত? 14। তাহলে 14কে ভেঙে লিখলে কত হয়? 2, 8, 4। তারপরে আউটার ইলেকট্রন কটা? 3-এর বেশি, মানে 4 হয়ে গেল। যার আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা 4, তখনই সে হয়ে গেল কি? সেমিকন্ডাক্টর। তখন সে আর কন্ডাক্টর থাকলো না। আর যার আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি, সে হয়ে গেল তখন ইনসুলেটর। তার মানে সে তড়িৎ প্রবাহিত করতে পারে না। তার মানে ফসফরাস 15, ফসফরাস তো একটা গ্যাস, এ কি পারে তড়িৎ পরিবাহিত করতে? বলো, পারে? হ্যালো, না না স্যার পারে না স্যার, স্যার, কারণ লাস্টে 5 আছে স্যার। তাহলে সুজয় বুঝতে 5 হয়ে পারলে? যাচ্ছে। সুজয় বুঝলে? যুক্তিটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার স্যার, বুঝতে পেরেছি। স্যার তাহলে কপারকে আমি কেন ভালো গুড কন্ডাক্টর বলবো বলো? ওই ভাই। লাস্টে 1 আছে। হ্যাঁ, ফ্রি ইলেকট্রনটা আছে কম স্যার। আমি সবাইকে একটাই কথা বলি, কনসেপ্ট বানাও, কনসেপ্ট। চাকরি তোমার বাড়িতে এসে দিয়ে যাবে, ঠিক আছে? চলো, ওইসব বললে হয় না যে কোয়ালিটি যদি থাকে চাকরি পাওয়া কোনো বড় ব্যাপার না। চলো, এবার দেখো, তাহলে আমার টপিক কোথায় ছিলাম আগে একটু দেখি। উত্তেজিত হয়ে গেছে আমি বেশি। এসিএসআর, এসিএসআর কন্ডাক্টর দেখছিলাম। তাহলে এখান থেকে যে পয়েন্টগুলো আছে ভালো করে বোঝো। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর মানে কপার কন্ডাক্টর যদি সিইউ যদি 100% কারেন্টকে ফ্লো করতে পারে, এর তুলনায় মানে এর কম্পেয়ারে অ্যালুমিনিয়াম কি পারে? অনলি 60% কন্ডাক্টিভিটি। মানে এর কন্ডাক্টিভিটি যদি 100 হয়, এর সাথে আমরা যদি এর কম্পেয়ার করি, এ কত? অনলি 60%। কথাটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। কপার কন্ডাক্টরের তুলনায় এই কন্ডাক্টর অনেক ভারী হয়। তার কারণ অনেক হালকা হয়। তার কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের ভেতরে, এটা ধরো অ্যালুমিনিয়ামের তার, এর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে, মানে এর ভেতরে যে পরমাণুগুলো আছে, পরমাণুর ঘনত্ব অনেক কম। কপারের থেকে এর ডেনসিটি অনেক কম। কি বললাম? রিপিট করো, কি বললাম? বলো বলো বলো। সে ঘনত্ব অনেক কম। হ্যাঁ, কার? পরমাণুর ঘনত্ব। তোমার শরীরটাও কিন্তু একটা পরমাণু দিয়েই তৈরি, তাই না? তুমি যে পেনটা লিখছো সেই পেনটাও পরমাণু দিয়ে তৈরি। ইচ অ্যান্ড এভরিথিং। তার মানে স্যার এখানে ইলেকট্রন কম আছে। ইলেকট্রনের পরমাণুর ঘনত্ব কম হলে ইলেকট্রন অবভিয়াসলি কম আছে। দ্যাটস ওয়াই হ্যাঁ কন্ডাক্টিভিটি স্যার। কম। দ্যাটস ওয়াই কি কন্ডাক্টিভিটি, এর এমনিতে তো বাইরে ইলেকট্রন ঠিক আছে, ইলেকট্রন সংখ্যাও কম আছে, ঠিক আছে তো? তার জন্য হালকা হয়, তার জন্য হালকা হয় একদম। বুঝে গেছি। হ্যাঁ, তারপরে দেখো, আমি এই ডেটাগুলো এগুলো তোমাদেরকে নোটস তো আমি দিয়ে দেবো, কিন্তু তো তাছাড়াও যেগুলো মানে খুব ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং জায়গা যেগুলো তোমাদের মনে থাকবে, আমি ওগুলো একটু ডিসকাস করে দিচ্ছি, ওকে? এবার দেখো আর কি আছে কপার আর অ্যালুমিনিয়ামের ডিফারেন্সের মধ্যে, আর কি তোমরা পাবে। বলছে ধরো তুমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানোর জন্য তোমার যে পরিমাণ কপার কন্ডাক্টর দরকার, সেটা যদি অ্যালুমিনিয়াম হয়, তার মানে এটা যদি সিইউ, সেটা যদি অ্যালুমিনিয়ামের হয়, সেটা 1.26 টাইম বেশি লাগবে। কি বললাম বলো তো? তার মানে এটা যদি ধরো ধরো সাপোজ কপার কন্ডাক্টর, এটা যদি এটার মধ্যে দিয়ে, এইটুকু তারের মধ্যে দিয়ে যদি আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাতে পারি, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যালুমিনিয়াম দিয়ে ফ্লো করাতে আমার এই তারের 1.62 টাইমস বড় তার লাগবে। কি বললাম? মানে ডায়ামিটারটা যাতে বড় হয় এই তারের তুলনায়, ডায়ামিটারটা বড় হবে। কি বললাম বুঝলে? এটা ধরো কপার কন্ডাক্টর আর এটা আমাদের অ্যালুমিনিয়াম, তাহলে এর ডায়ামিটারটা একটু বেশি। দেখো দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট পাস হবে, এটা দিয়েও 1 অ্যাম্পিয়ার, তাহলে এটা দিয়েও 1 অ্যাম্পিয়ার। তাহলে কত টাইমস বেশি লাগছে? 1.26 টাইমস। তার মানে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করার জন্য অ্যালুমিনিয়াম তার কপার তারের থেকে 1.26 টাইম বেশি ডায়ামিটারের তার দরকার। বোঝা গেছে কি বললাম? হ্যালো।